সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা নিঝুম মজুমদারের সাথে কথা বলবো। নিঝুম মজুমদার কে? উনি কি করেন? এই সময়ে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই। আমরা কথায়, কথায় তার কথাগুলো শুনবো এবং তার চলতি, মিশন, ভিশন সবকিছু নিয়ে বিস্তারিত কথা বলবো। নিঝুম কেমন আছেন আপনি? আমি ভালো আছি। বাড়ি ভাই, আপনার সাথে কতদিন পরে কথা হচ্ছে, দেখাও হচ্ছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। এবং খুব বিনা নোটিশে আরকি। আমি কল একদম, করলাম, একদম। আপনি রাজি হয়ে গেলেন। এটা বিশাল, বিশাল ব্যাপার। না, আমি রাজি হলাম। আপনার সাথে আসলে অনেক আড্ডা বাকি হয়ে ছিল। নাম্বার 1, আপনার সাথে শেষ স্মৃতিটা হলো সিডনিতে। সিডনি কফি খেলাম একসাথে। আ তো আর মাঝখানে আপনার প্রোগ্রামগুলো আমি দেখছিলাম। তো আমার কাছে মনে হলো যে না, আপনার সাথে একটা আড্ডাটা জরুরি হয়ে পড়েছে আরকি। আড্ডাটা দিয়ে দেই। আমিও নিঝুম মনে করেন আমি তো আসলে প্রিন্ট মিডিয়ার মানুষ। আমি পেছনের মানুষ। আমি কখনো এইভাবে সামনে আসিনি। কিন্তু এখন মনে হলো আমাদের সামনে এসে কাজ এক করা দরকার। একদম, একদম, একদম। বেশ কাজটা শুরু ডেফিনিটলি। করছি। আচ্ছা নিঝুম, আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে আওয়ামী লীগের কোন কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? আ রাজনৈতিক সংগ্রাম না আইনগত সংগ্রাম এই মুহূর্তে আওয়ামী লীগের? আম ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এখনো পর্যন্ত আমাকে এই প্রশ্নটা কেউ করে নাই। আচ্ছা, আমার কাছে আইনি ব্যাপারটার জায়গাতে যেটা আসে সেটা মনে হয় যে ধরেন এটা একদিকে ডিসাইডেড। দখলদার ইউনূস বাহিনী এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের যেসব নেতাকর্মীদেরকে গ্রেফতার করেছে, বিশেষ করে ১ম দিককার নেতা যারা আছে তাদেরকে যারা গ্রেফতার করেছে তাদের রেজাল্ট কি হবে আইনের এটা ডিসাইডেড। অলরেডি এমন একটা অবস্থাতে গিয়ে দাঁড়িয়েছে যে এগুলো বলতে কেউ কুণ্ঠাও বোধ করছে না। সমন্বয়ক বলেন, কথিত সমন্বয়ক বা কথিত উপদেষ্টারা ক্রমাগতভাবে বলে চলছে যে শেখ হাসিনা বা মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন ফাঁসির রশিটা গলায় দেওয়ার জন্য। তার মানে ফাঁসির হুকুমটা আল্টিমেট ওটা সিদ্ধান্ত নিয়েছে। ফলে তারা আসবে। এর মধ্যে আপনি জানেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে সেখানে কোনো লয়ারকে ঢুকতে দেয় না, কোনো ডকুমেন্টস দেয় না। আমার নামে সমন জারি হয়েছে কিনা ১ম এ ৪৬ জনের মধ্যে আ আমার নামে সেখানে ২ টা মামলা হয়েছে। আমি জানি না আপনি জানেন কিনা যে আমার নামে প্রায় ১৩ টার মতো মামলা হয়েছে। এর মধ্যে ২ টো মামলা ট্রাইব্যুনালে হয়েছে। আমি ১ম একটা লিস্ট পেলাম যেখানে দেখতে পেলাম যে আমি সেখানে আছি। এরকম অনেকেই কিন্তু খুবই সন্দিহান যে তার নামটা আছে কিনা বা কি অবস্থা। কারণ আমি তো আসলে লিগ্যাল ফাইটটা দেওয়ার ১ম দিকে চিন্তা করেছিলাম। তো কেন আমি এই আলাপটা জুড়ে দিলাম? এই কারণে দিলাম যে আইনি লড়াইটা আমরা হয়তোবা করতে পারি। কিন্তু আইনি লড়াইতে আল্টিমেটলি কোনো রেজাল্ট হবে না। এই ট্রাইব্যুনালটাকেই কমপ্লিটলি আপনার আ এটা একটা বাতিল, এটা একটা ভয়েড ট্রাইব্যুনাল, এটা একটা মানে এটা এটাকে সোজা কথা একটা বাতিল জিনিস। এখানে কোনো আইনের চর্চা হচ্ছে না। এখানে চর্চা হচ্ছে যে জোর করে আমি ফাঁসি দিয়ে দিব, জোর করে আমি শাস্তি দিব। এই ধরনের একটা চর্চা এখানে হচ্ছে। মানে এটা কতটা ভয়ংকর তার কয়েকটা উদাহরণ আমি আপনাকে দিতে পারি। এখনো পর্যন্ত যাদের বিরুদ্ধে চার্জ এসেছে তারা জানেই না তাদের বিরুদ্ধে চার্জ কি। এখনো পর্যন্ত অনেকেই জানে না যে তাদের বিরুদ্ধে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট আছে কিনা, কার বিরুদ্ধে সেখানে বিচার হবে না হবে সেখানে বলার কোনো ক্ষমতা নাই। ফলে আওয়ামী লীগ যেটা করতে পারে আমার কাছে মনে হয় বা করা উচিত বলে মনে হয় সেটা হলো ডেফিনিটলি আ আ আইনি জায়গা থেকে আমি মনে করি যে বিদেশি আইনজীবীদের নিয়োগের একটা আলাপ আমরা করেছিলাম। যেই ব্যাপারে আমার মনে হয় একটু চিন্তা করা প্রয়োজন এবং বাংলাদেশের আ লয়ার সহযোগে একটা লিগ্যাল টিম এটা জাস্ট রেডি থাকা। কিন্তু এইটা নিয়ে যে আসলে আল্টিমেটলি আমরা ফাইট দিব, আমি যেটাকে স্ট্যান্ড বাই রাখতে বলি। নানান কারণে, স্ট্র্যাটেজিক্যাল কারণে। সেগুলোর কিছু কারণ আছে। কিন্তু এই মুহূর্তে তার থেকে আমার কাছে যে জিনিসটা জরুরি, মানে গত ৬ মাস পরে, যেমন ধরেন আমি যে জিনিসটা স্বপ্ন দেখেছি বা ভাবি এখনো পর্যন্ত আমার সুযোগ হয়েছে অনেকের সাথে কথা বলার। আমাদের এই যা কিছু ঘটে যাচ্ছে সেগুলোকে আওয়ামী লীগের তরফ থেকে অ্যাড্রেস করবার জন্য একটা ক্যারেক্টার লাগবে। একজন ব্যক্তি লাগবে বা একাধিক ব্যক্তি হতে পারে। কেমন? ধরা যাক আপনি আ শুরুর দিকে যেকোনো আন্দোলন বা যেকোনো দাবি দেওয়ার ক্ষেত্রেই কথা উঠতো এটা আওয়ামী লীগ করছে। আনসাররা বিদ্রোহ করেছে বা তারা দাবি দাওয়া পেশ করেছে এটা আওয়ামী লীগ করেছে। গার্মেন্টস শ্রমিকরা তাদের ন্যায্য মজুরির দাবিতে সংগ্রাম করছে এটা আওয়ামী লীগ করছে। এভাবেই তো বলছে তারা, তাই না? আওয়ামী লীগের আফসোস লীগ বলছে, এইটা বলছে, সেটা বলছে।
এমনকি ভিক্ষুকরা আপনার আন্দোলন করেছে, যারা রিক্সা চালক আছে, রিক্সা শ্রমিক, তারা আন্দোলন করেছে, সেটাকেও আওয়ামী লীগের আন্দোলন বলা হচ্ছে। এইসব জায়গাতে এই যে আপনার শ্রেণী বৈষম্য, এই যে এই অন্যায়গুলো চলছে, এই জায়গাগুলো অ্যাটলিস্ট সাধারণ মানুষের কথাগুলো বলবার জন্য আওয়ামী লীগের একজন ভিজিবল মুখপাত্র প্রয়োজন ছিল বলে আমি অন্ততপক্ষে মনে করি। মাননীয় প্রধানমন্ত্রীর একটা ফিলোসফি এই ক্ষেত্রে মনে হয় কাজ করেছে, যেটা আমার কাছে বারবারই মনে হয়েছে, যে এখন যদি কোনো একজন মানুষ এসে বলে, দেখা যাবে যে তার বিরুদ্ধে আরো মামলা হয়েছে, তার ফ্যামিলি আক্রান্ত হয়েছে, এই ধরনের একটা চিন্তা ভাবনা ছিল, যেটা আমি জানি। কিন্তু আমার কাছে এতদিন পরে আমার মনে হয়েছে যে যারা দেশের বাইরে আছে, আম ওইভাবে ক্ষতি করার সম্ভাবনা বা এই দখলদার বাহিনী খুব একটা ক্ষতি তার করতে পারবে না। সেই জায়গা থেকেও যদি ধরেন অ্যাড্রেস গুলো করা হতো, যেমন ধরেন একটা ডেডিকেটেড অনলাইন টিভির ব্যবস্থা করা যেতে পারত। আ তাহলে যেটা হতো, অনেক মানুষ জানতে চায় যে আওয়ামী লীগের পরবর্তী স্টেপ কি বা কি করছে, এই জিনিসটা একটু স্পষ্ট হতো বলে আমার মনে হয়। তাহলে আমি যখন আপনাকে এই মুখপাত্রর কথাটা তুললাম, আপনাকে তাহলে বুঝতে হবে যে আমি আসলে কথাটা বলছি সাংগঠনিক প্রক্রিয়ার দিকে। এই সাংগঠনিক প্রক্রিয়ার পুরো ব্যাপারটা সুপ্রিম লিডার বা আরো যারা আ ১ম দিকের বা প্রেসিডেন্ট সদস্য, তারা হয়তোবা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবেন বা করেছেনও বটে। ক্ষুদ্র মাত্রাতে আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে যে আ কে কি করবে, কার রোলটা কি, এইটা আরো একটু যদি স্পেসিফিক হয় দলের ভেতরে, তাহলে এটা আরেকটু ভালো কাজ করবে। যেমন ধরা যাক, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তারপরে হলো আ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা, আ আ কানাডা, এই ৫ টা দেশ মিলে এবং বাংলাদেশের একটা টিম মিলে লিগ্যাল ব্যাপারে একটা মোর্চা গঠন করা, নাম্বার ১। তারপর হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের নামে যেসব প্রোপাগান্ডা গুলো হচ্ছে, যেমন ধরেন আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গাতে আমাদেরকে নানানভাবে সূচিত করছে, ট্যাগ করছে। তারপরে পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমাদেরকে নিয়ে নানান ধরনের অপপ্রচার চালাচ্ছে। এইটা রোধে একটা স্পেশাল টাস্ক ফোর্স, একটা স্পেশাল গ্রুপ গঠন করা, সেটা গুচ্ছ হতে পারে, যারা একটা নিয়মতান্ত্রিক বা একটা সাংগঠনিক প্রক্রিয়ার ভেতর দিয়ে চলবে, কিন্তু কাজটা স্মুথ হতে হবে। প্রত্যেকটা টিম থাকবে, সেগুলোর ক্ষুদ্র ক্ষুদ্র টিম আছে, যেগুলো আমি ওপেনলি বলছি না, জাস্ট একটা আইডিয়া। তার মানে একটা স্ট্রিক্ট বা একটা পরিষ্কার সাংগঠনিক কাঠামো এই মুহূর্তে দরকার, এবং নিশ্চয়ই সেটার চিন্তাভাবনা করছে হবে। সো আমার কাছে মনে হয় যে সাংগঠনিক কাঠামোটাকে শক্তিশালী করা। এর মধ্যে আরেকটা কাজ মাননীয় প্রধানমন্ত্রী করছেন, যেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যে তিনি পৃথিবীর বিভিন্ন জায়গাতে বক্তব্য দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, এবং এটা অসম্ভব রকমের একটা কাজের কাজ বলে আমি মনে করি। এবং আমি এও জানি যে বিভিন্ন গ্রুপ আছে, আ বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জেলা, উপজেলা পর্যায়ে সারা বাংলাদেশে WhatsApp, Zoom, ইমেইল, বিভিন্ন রকমের গ্রুপ আছে, যারা প্রত্যেকেই নিজেদের মধ্যে সাংগঠনিক কাজগুলো বিবেচনা করছে। এইটাকে মনিটরিং করবার জন্য আমার কাছে মনে হয় কিছু আম মনিটরিং সেল আওয়ামী লীগের পক্ষ থেকে যদি করে দেওয়া হয়, যে যেমন আমি আপনার প্রায় গত আ ১ সপ্তাহে ধরেন প্রায় ৭-৮ টা মিটিং এ অ্যাটেন্ড করেছি। আমি যেটা করি, যখনই কোনো মিটিং এ যাই, আমি এগুলো পয়েন্ট করে লিখি। একটা রিপোর্টের মতো বানানোর চেষ্টা করি, যেগুলো অ্যাড্রেস করবার চেষ্টা করি যে এইটা হলে ভালো হয়, এটা হলে ভালো হয়। ফলে এটা কিন্তু একজন একদম শুধু সমর্থক হিসেবে করা। হ্যাঁ? ধরেন আমাকে কেউ বলে দেয়নি যে এই কাজটা করতে হবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ দলটাই এমন, আওয়ামী লীগ দলের ব্যাপারটাই এমন, যে যখন এই দলটা সংকটে পড়ে, যেমন আপনার কথাই ধরা যাক না কেন, আজীবন আপনি লেখালেখি করেছেন, কলাম লিখেছেন, বা কিন্তু এই যে ভিজুয়াল মিডিয়াতে এসে বলা, এটা তো আপনার জন্য একটা নতুন, আমাদের জন্য আপনাকে নতুন করে পাওয়া। কিন্তু আপনি এটা কেন করেছেন? ওই যে সময়ের প্রয়োজনে। আপনাকে কেউ কিন্তু বলে দেয়নি। আপনার নিজের মনে হয়েছে আমার আসা উচিত, বলা উচিত। ফলে আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু এইভাবে তৈরি হয়। দিস ইস হাউ আ লিডার ক্রিয়েটস আরকি। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো একটু জরুরি। আমরা নিজেরাই যদি বুঝতে পারি যে আমাদের এখন এটা করা দরকার। কারণ একটা মানুষের মধ্যে বা একজন মানুষের মধ্যেই যদি আমি ইন্ডিভিজুয়ালি ধরি, যে শক্তিটা আছে, এই প্রবল শক্তি। আর সেখানে যখন সে আদর্শ ভিত্তিক চিন্তা ভাবনায় মত্ত থাকে, অর্থাৎ একটা মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে কেন? মুক্তিযুদ্ধকে সে ধারণ করে, বঙ্গবন্ধুকে ধারণ করে, সে মুক্ত বুদ্ধিকে ধারণ করে, প্রগতিশীলতা ধারণ করে। একদিকে
সে চিন্তা করতে পারে, অন্যদিকে তার একটা স্ট্রং পলিটিক্যাল আইডিওলজি আছে। এই দুইটা কিন্তু ডেডলি কম্বিনেশন। ফলে এটা তার চূড়ান্ত সময়, তার এই নেতৃত্ব গুণটা আওয়ামী লীগের জন্য এটা দেওয়া। সে আওয়ামী লীগ আবার যখন তীরে ফিরে আসবে তখন সে কোথায় যাবে কি করবে সেটা আলাদা হিসাব, কিন্তু এই সময়টাতে সে দিতে পারে। ফলে আমার কাছে মনে হয় সাংগঠনিক স্ট্রাকচারটা খুব জরুরি এই মুহূর্তে, এইরকম একটা সংকটকালীন। আর আইনি একটা একটা চিন্তা ভাবনা, একটা স্ট্রং আইনি দিক রাখা তো জরুরি। আমাকে এটা আমাদের এখানে কানাডা প্রবাসী সাংবাদিক সাইফুল আমিন কথা বলেছিলেন কিছুদিন আগে। ওনার সোর্সটা আমরা জিজ্ঞেস করিনি খুব স্বাভাবিকভাবে। উনি নেপথ্য কাজ চলছে মানে কাঠামো এবং রাজনৈতিক কাঠামো। রাজনৈতিক কাঠামোর ওনার একটা ব্যাপার ছিল যে 111 সময় জিল্লুর রহমান যে ভূমিকাটা ছিল একজন অভিভাবকের ভূমিকা, তেমন অভিভাবকের ভূমিকায় আব্দুল হামিদের কথা ভাবা হচ্ছে, সাবেকের রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভূমিকা ভাবা হচ্ছে সেটা। সেই কথাবার্তা বলার পরে আমরা দেখলাম আব্দুল হামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এটাই মনে বাকি ছিল। এই যে আমি হুম না না, আপনি একটু শেষ করেন, আমি বলছি এটা একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। জি। এই যে এই মামলা দিয়ে আটকানো বা মামলা ফেস করার জন্য মানে পরে যে আপনি আইনি কাঠামোটা বললেন, আইনি কাঠামোটা কার বাংলাদেশের কোর্টে নিয়ে যেতে হবে। বাংলাদেশের কোর্ট এটা কতটা অনার করবে এটা আপনার কি মনে হয়? প্রথম প্রথম ব্যাপারটা একটু বলে নেই। ইউ আর একদম অ্যাবসলিউটলি রাইট আপনি। কারণ এই কথাটা কিন্তু আলোচিত হয়েছে যখন নেত্রীকে আপনার সাংগঠনিক একটা জায়গা থেকে নেতাকর্মীদের পক্ষ থেকে উনাকে বারবার বলা হচ্ছিল। উনি আসলে একটা দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতি করেছেন, তো হাড়ে হাড়ে এই দেশের রাজনীতিকে চেনেন উনি। আমার মনে আছে, স্পষ্ট মনে আছে উনি এই কথাটা বলেছে যে দেখো, এই মুহূর্তে সংগঠন তুমি স্ট্রাকচারটা তুমি করবে, তুমি ভাববে, দেখবে যে তার বিরুদ্ধে কতগুলো মামলা হয়ে গেছে। যেটা আমি শুরুতে কিন্তু আপনাকে বলেছি যে এই ধরনের একটা সম্ভাবনা, এবং শি ওয়াজ রাইট, এবং তাই কিন্তু তারা করবার চেষ্টা করছে। মাঝখানে আপনার একটা কথা উঠেছিল যে আইবি রহমান, তার কথা উঠেছিল, আব্দুল হামিদ কথা উঠেছিল। আপনি যখনই দেখবেন যে চারদিকে একটা আলাপ হচ্ছে কাউকে ঘিরে, সেটা সত্য হোক বা মিথ্যা হোক, তাকে একটা মামলা দিয়ে দেওয়া হচ্ছে। তার মানে হলো, এবং এইটার সাথে আমি আরেকটা সম্পূরকভাবে আপনাকে যোগ করতে পারি। আজকে এক কথিত গুন্ডা বা মাস্তান বা একজন জঙ্গি হাসনাত আব্দুল্লাহ, সে বলছে এই দেশে আওয়ামী লীগ থাকবে, নইলে আমরা থাকবো। তার মানে এই জায়গাটার মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আওয়ামী লীগের প্রবল প্রতিপক্ষ কে? হাসনাত আব্দুল্লাহদের মতো এই টোকাই শ্রেণী না। আওয়ামী লীগ একটা বিশাল দল, একটা ফু মারলে কোথায় থাকবে। কিন্তু আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন পরে যে ফুটা মারছে না কেন, সেটাতে আমি আসছি। কিন্তু ভয়টা পাওয়ার কথা বিএনপির, ভয়টা পাওয়ার কথা অন্যান্য রাজনৈতিক দলের। তারা কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করবে এটাই একটা স্বাভাবিক হিসেবে তারা ধরে রাখছে। কিন্তু এরা কেন এই জিনিসটা করছে জানেন? কারণ তারা জানে তারা যেটা করে বসেছে সেইটা শাস্তি হয়তোবা আওয়ামী লীগ কোনোদিন এই রাজনীতিতে আসলে তাদেরকে পেতে হবে। সো ভয়টা, এটা প্রবল ভয়। সো আপনি যখন বলছেন যে এই যে রাজনীতি করতে না দেওয়া, অমুকের নামে হত্যা মামলা দেওয়া, একটা কাঠামো তৈরি হলেই তাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা, এটা হচ্ছে প্রবল ভয় থেকে। এবং এই ভয়টা আস্তে আস্তে দেখেন, আওয়ামী লীগ কিন্তু গত ৬ মাসে কিছু বলে নাই। আপনি কখনো মানে যদি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভাষণগুলো, এগুলোকে ধরেন আপনি একদিকে রেখে সাংগঠনিক কার্যক্রম কিন্তু আওয়ামী লীগের নাই। এই যে চুপ থাকাটা কি পরিমাণ ভয়ের কাজ করেছে, নানান ভাবে তার আবিষ্কার করছে যে এই প্রধানমন্ত্রী চলে এলো, এই প্রধানমন্ত্রী এইটা করেছে, এইটা করেছে। সো আওয়ামী লীগ তার নীরবতা দিয়েই রাজনীতি করছে। তাহলে সরব হলে কি হবে ব্যাপারটা? এটা গেল একটা জায়গাতে। ২ নাম্বার যেই ২ নাম্বার প্রশ্নটা মনে হচ্ছিল আপনার, এই যে কাঠামো তৈরি করছে বললেন যে কেউ একজন করছে, এরকম প্রশ্নটা কি ছিল যেন? সেকেন্ড কোশ্চেনটা আপনার? মানে এই কাঠামোটা নিয়ে মনে করেন লিগ্যাল টিম মনে করেন। জি। লিগ্যাল টিম এই বিষয়গুলো নিয়ে প্রতিরোধের জন্য কোথায় যাবে? বাংলাদেশের আদালতে? বাংলাদেশের আদালতে অনার করবে এই সময়ে? প্রথমত প্রথমত হচ্ছে যে আমি যেটা শুরুতে আপনাকে বললাম যে আদালতের, যেই আদালতে মামলা হচ্ছে, মানে আপনার এই অভিযোগটা পরিচালিত হচ্ছে, অভিযোগের ব্যাপারে আপনার কার্যক্রম চলছে,
সেটাই তো একটা বড় ধরনের ভুল। কারণ হলো যে এই আইনে আপনি শুধুমাত্র বিচার করতে পারবেন ২৫শে মার্চের রাত থেকে আপনার ১৯৭২ সালের ১০ই জানুয়ারি পর্যন্ত। মানে লাস্ট যখন উদ্ধার করা হলো মিরপুর ওই বিহারি ওই ওদেরকে যখন ওদের সাথে যুদ্ধটা শেষ হলো, আপনি যদি ওই পর্যন্তও ধরেন। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এইটা কিভাবে আমি বলছি? এইটা আপনি আ আ আইনটাতে আপনি এটার উত্তর পাবেন না। এটার পাবেন হচ্ছে হ্যান্সার্ড এ। অর্থাৎ এই আইনটা প্রণয়নের আগে সংসদে যেসব কথাবার্তা হয়েছে, সংসদে যেসব আলাপ হয়েছে, তারপরে এই আইনটা করবার আগের যেই সমস্ত বিবেচনা, কথাবার্তা বা এটার পেছনের যেই আ ফিলোসফিক্যাল জায়গা বা এটার করবার যে উদ্দেশ্য, পারপাসিভ অ্যাপ্রোচ সেই জায়গাতে স্পষ্ট যে এটা হয়েছে যে মুক্তিযুদ্ধের সময় যারা আন্তর্জাতিক অপরাধের নানান রকমের জড়িত ছিল তাদের জন্য। তো এই যেই অপরাধের কথা তারা বলছে, বারবার বলছে গণহত্যার কথা, মানবতা বিরোধী অপরাধের, এগুলো কোনোভাবেই আসলে এই আইনটার সাথে যায় না। কোনোভাবেই যায় না। কারণ এই ধরনের কোনো কিছুরই বিচার আসলে তারা এই আইনে করতে পারবে না। নাম্বার 1। নাম্বার 2 হলো যে এটাকে আমরা বলি যে আম ইকুয়ালিটি অফ আর্মস বলি আসলে আমরা আইনের ভাষাতে। ইকুয়ালিটি অফ আর্মস টা একটা বড় ধরনের ব্যাপার। অর্থাৎ আপনি দুটো জায়গাকেই সমানভাবে দেখছেন। অর্থাৎ আমাকে যে অধিকারটা আপনি দিবেন, প্রতিপক্ষকেও সেই অধিকার দিবেন। কিন্তু এইখানে পুরো ব্যাপারটা যে আপনার রায় ঘোষণা দিয়ে দিচ্ছে আইন উপদেষ্টা, কথিত আইন উপদেষ্টা থেকে শুরু করে এই দখলদার বাহিনীর সবাই। ফলে যেখানে আপনার একটা রায় ঘোষণা করা হয়ে গেছে, সেখানে আপনি আইনি লড়াইটা লড়বেন কার সাথে? কিন্তু লিগ্যাল টিমটা তারপরেও কেন প্রয়োজন? লিগ্যাল টিমটা এই কারণেও প্রয়োজন যে দেশীয় জায়গাতে আইনি লড়াইয়ের থেকে আমাদের দেশের বাইরে অনেকগুলো আইনের জায়গা আছে। হ্যাঁ? এটা একটু স্ট্র্যাটেজিক জায়গা। সেই কারণে আমি খুব বেশি খোলাসা করে আমি বলব না। কিন্তু এতটুকু উম ব বলে রাখা ভালো যে আইনি অনেকগুলো কার্যক্রম আছে আন্তর্জাতিক পর্যায়ে। এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আ আ আমি আ একটা একটা অভিযোগের ক্ষেত্রে আমি আইনজীবী ছিলাম। আমাদের সিলেটের মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি একটি অভিযোগ দায়ের করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে। এরকম কিন্তু অসংখ্য মামলার ব্যাপারে আমরা কাজ করছি। এগুলো সাবমিশনও করছি। অসংখ্য সাবমিশন হয়েছে এর মধ্যে যেগুলো আপনি হয়তোবা মিডিয়াতে জানেনও না। সামনের সপ্তাহতেও এরকম আরো ২ টো আমি সাবমিট করব। ওগুলোরও কাজ করছি। এগুলোকে স্পিড আপ করা, এগুলোকে দেখাশোনা করা, এগুলোও কিন্তু আইনি কার্যক্রমের মধ্যে পড়ে। এই ছাড়াও পুরো বিশ্ববাসীকে এই অন্যায়, এই একতরফা বিচার ব্যবস্থা, এই একটা ক্যাঙ্গারু ট্রায়াল করা, এই পুরো ব্যাপারটা আপনার ডিল করবার জন্য, লবিং করবার জন্য আইনজীবীদের প্রয়োজন। এবং এখানে আইনজীবীদের একই সাথে প্রয়োজন প্লাস হচ্ছে যারা ইন্টারন্যাশনাল পলিটিক্স গুলো বোঝেন তাদের সাথেও। ফলে আওয়ামী লীগের ইন্টারন্যাশনাল রিলেশনস এ যারা কাজ করবেন এবং যারা আইনজীবী তাদের একটা মিথস্ক্রিয়া এবং তাদের একটা কম্বাইন্ড ওয়ার্ক এর প্রয়োজন আরকি। এই জায়গাটা আমি অন্ততপক্ষে এটা অনুভব করি এবং একটা কথা মাথায় রাখবেন এটা কিন্তু হচ্ছে। এমন না যে এটা হচ্ছে না, এটা খুবই স্পষ্টভাবে হচ্ছে। এটা বিভিন্ন জায়গাতে হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি বা আমাদের অনেকেরই কথা এটা একটা সুতোতে নিয়ে আসা যায় কিনা একটা কাঠামোর মধ্যে। সবাই স্ক্যাটার্ড কাজ করছে নিজের মতো করে বা মানে কোন একটা নির্দেশের পরিপ্রেক্ষিতে বা নিজে গিয়ে করছে। কিন্তু এটাকে আমি একটা কাঠামো বা একটা প্রাতিষ্ঠানিক জায়গাতে মানে আওয়ামী লীগের একটা একদম নিয়মতান্ত্রিক একটা কাঠামোগতভাবে দেখতে চাই আরকি। সেখানে আপনার কাজের অনেক বেশি স্পিডি হবে বলে আমার মনে হয়। দেশে বিদেশে আইনজীবীদের যে কাঠামোটা চিন্তা করছিল, ধারণা যায় কাদের নিয়ে এটা করার চিন্তা হচ্ছে? ব্যক্তি, ব্যক্তি হিসেবে জি, এইটা একটু জি। এইটা বলাটা একটু টাফ। আমি জানি অনেকের কথা ধরেন আমি ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে বলতে বলেন ইংল্যান্ডের কথা, যেমন ধরেন আমরা ইংল্যান্ডে আমি আপনাকে বলতে পারি যে আমাদের এখানে একটা আমরা ঘোষণা দিয়ে সেটা করব। আমরা একটা লিগ্যাল সেলের কাজ করছি আজকে আ বেশ কিছুদিন হলো। আমরা সামনে আসব। আমাদের একটু টিমটা গুছিয়ে আমরা একটা মিটিং নিজেদের কয়েকটা মিটিং আমরা করা লাগবে ২ টা ৩ টা যেটা হয়তোবা উইক আফটার আমরা মনে হয় একটা আত্মপ্রকাশ করব। এই লিগ্যাল সেলটার কাজ থাকবে আপনার যত রকমের আইনি বিষয়াদি আছে সেগুলো নিয়ে কাজ করা, ব্রিফ তৈরি করা। যদি আমরা ধরেন
বিদেশি লয়ারকে এঙ্গেজ করি, আমাদেরকে সেই কাউন্সিলকে ব্রিফ করতে হবে। কারণ হচ্ছে যে একজন অ্যাটর্নি, আমেরিকা থেকে একজন অ্যাটর্নি, অস্ট্রেলিয়া থেকে একজন ব্যারিস্টার, ইংল্যান্ড থেকে একজন ব্যারিস্টার, নিউজিল্যান্ড থেকে একজন ব্যারিস্টার যদি যান বাংলাদেশে, তাদেরকে মামলা সম্পর্কে ধারণা দেওয়া, লিগাল আর্গুমেন্ট গুলো নিয়ে আলোচনা করা, ডিসকাস করা, সেটার জন্য আমাদের মানে বিহাইন্ডে আমাদের কাজ করবার জন্য লোকবল লাগবে এবং সেটা খুবই স্ট্রাকচার্ড ওয়েতে সেটা হতে হবে। ফলে আমি ইংল্যান্ডের কথা যেমন বলতে পারি, যেটা আপনারা হয়তো দেখবেন, এরকম ভাবে আপনার অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে যে কানাডা, আমেরিকা, আমি খুব স্পষ্টভাবে আপনাকে এখন বলতে পারবো না, বাট আমরা এই 4-5টা দেশের সমন্বয়ে আসলে কথাবার্তাগুলো প্রতিনিয়ত বলছি আসলে। এই হলো ব্যাপার। একটা ব্যাপার আপনি উল্লেখ করেছেন যে বিএনপি রাজনৈতিকভাবে চাচ্ছে আগামী নির্বাচনে যাতে আওয়ামী লীগ থাকে। এটা কি তার রাজনৈতিক ইচ্ছা থেকে বলছে না বাইরের মনোভাব থেকে? যেমন যুক্তরাজ্যের একজন মন্ত্রী সর্বশেষ বাংলাদেশ থেকে যাওয়ার সময় বলে গিয়েছেন যে বাংলাদেশ সবার অংশগ্রহণে তার নির্বাচনটা চান। বিএনপি যেহেতু জানে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিএনপি ছাড়া নির্বাচনটা হওয়ার কারণে সবার অংশগ্রহণে নির্বাচন হয় নাই, ঠিক একইভাবে মাইনাস আওয়ামী লীগ নির্বাচনটা সবার কাছে গ্রহণযোগ্য হবে না। এই কারণে কি বিএনপি বলছে? আমার ব্যক্তিগত অভিমতটা যেটা শুরুর দিকে হয়েছে সেটা হচ্ছে যে 5ই অগাস্টের পরে জামাতের একটা প্রচ্ছন্ন হেজিমনি সবাই লক্ষ্য করেছে। প্রশাসন দ্রুত দখল করা, বিভিন্ন ইউনিভার্সিটির, বিশেষ করে ইউনিভার্সিটিগুলোর ভিসির পদ, টিচারদের পদ, মানে সমাজের যতগুলো কাঠামোগত জায়গা আছে, বিশেষ করে নির্বাহী যে জায়গাগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা সমাজের অন্যান্য নির্বাহী প্রতিষ্ঠান বলেন, সেখানে তারা খুবই তড়িৎ গতিতে সেখানে ঢুকে যাওয়ার একটা, ওই যে বন্দোবস্তের কথা তারা বলছিল, এটা আসলে মূলত জামাতি বন্দোবস্ত হয়েছে। কেমন? তো জামাত কিন্তু লক্ষ্য করে দেখেন যে ইলেকশনটা চাচ্ছে না, এটা খুবই পরিষ্কার। কেন তারা ইলেকশন চাবে? তারা যদি আগামী 100 বছরও ইলেকশন করে, তাহলে ভোট তো সেই 2%, 1%, 3% বা 4%। সেখানেও ম্যানিপুলেশন আছে। সেখানে বেহেশতের টিকিট বিক্রি করে ম্যানিপুলেশন তো আমরা সবাই জানি। তো ওরা ওদের ভোটের যে অ্যাম্বিটটা বা যে চৌহদ্দিটা, এটা এক্সপেক্টেড চৌহদ্দিটা ওরা বোঝে। ফলে আপনি যদি ক্ষমতাতে না যেয়ে ক্ষমতার রস আস্বাদন করেন এবং 3-4 বছর ধরে আপনি আপনার সাংগঠনিকভাবে আরো শক্তিশালী নিজেকে করতে পারেন, ওই হেজিমনিটা বজায় রেখে, হ্যাঁ, তাহলে আপনি ইলেকশনটা চাইবেন কেন? বিএনপি, একটা কারণ হতে পারে বিএনপি এই জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে জামাতের যে সি টিম আছে, অর্থাৎ এই সমন্বয়করা, তারা এ টিমটা জামাত, বি টিম হচ্ছে এবি পার্টি, তাদের সি টিমটা হচ্ছে এই সমন্বয়ক, তারপর হচ্ছে যে স্টুডেন্ট ফর সভরেন্টি বানিয়েছে। আপনি যত রকমের এসো গাছ লাগাই দেখবেন, যত রকমের আপনি এসো রাস্তা পরিষ্কার করি, করোনার সময় যতগুলো এসো গাছ লাগাই আর এসো অমুক করি তমুক করি, এগুলো সব জামাত। এগুলো মোটামুটি সব শিবিরদের। কারণ হলো ওরা তো একটা দীর্ঘদিন রাজনীতি না করতে পারার ফলে সাংগঠনিকভাবে এক থাকার জন্য তারা বিভিন্ন ছোট এই ধরনের সামাজিক অর্গানাইজেশন গুলো বানিয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে এইসব পেজ আপনার কাপড় বিক্রি করতো ফেসবুকে, তারা হঠাৎ করে জুলাইতে বিপ্লবী হয়ে গেছে। তারপরে যেই লোক আপনার কবিতা শেয়ার করত, যেই লোক আপনার প্রেমের কষ্ট, প্রেমের কবিতা, প্রেমের গান এগুলো শেয়ার করত, কেন এই কথাগুলো বলছি? এই যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সেদিন অপমানজনক কাজকর্ম করলো এই ছেলেগুলো, তারা নাম দিয়েছে নিজেদেরকে অ্যান্টি ফেসিস্ট কোয়ালিশন। আমি টানা 24 ঘন্টা, মানে আমি 2 দিন যদি চিন্তা করি, প্রায় আমি 24-25 ঘন্টা এদেরকে নিয়ে ঘুরেছি। এদেরকে কারা কমেন্ট করে, কারা লাইক দেয়, সেই প্রোফাইলে পর্যন্ত গিয়েছি। তো আমার একটা বিশ্লেষণ, আমি যেখানে গেলাম, এরা প্রত্যেকেই শিবিরের ছেলেপেলে। এবং যারা ধরেন, মানে এদের ভিতরে আবার কয়েকজন আছে, যেমন ধরেন নিজামীর ছেলের বাচ্চা বা নিজামী, গোলাম আজম, এদের একটা ডিস্টেন্ট ফ্যামিলির মেম্বার। আমি এমনও পেয়েছি মীর কাসেম আলীর এক্সটেন্ডেড ফ্যামিলির, ধরা যাক মীর কাসেম আলীর চাচাতো ভাই, ওই চাচাতো ভাইয়ের ছেলে, তার ভাগ্নে, এরা। সো এগুলো আমি কিভাবে খুঁজে বার করলাম?
ধরেন আমি গত বছর আগের বছরের পোস্টগুলো কারা লাইক দিয়েছে, কোথায় গেছে, যারা যারা লাইক দিয়েছে, লাভ রিয়েক্ট দিয়েছে, তাদের পোস্টে যাওয়া, দেখা, একসাথে কফি খেতে কোথায় গেল, ও আবার কি বলছে, কমেন্ট কি করছে, এগুলো ঘুরে ঘুরে এই ধরনের অনেকগুলো রিলেশন পেলাম। তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়ালো, যে এই যে জামাতের এ টিম, বি টিম, সি টিম এগুলো আছে। সো বিএনপি কিন্তু এই জিনিসটা বুঝতে পারছে যে এরা একটা কিংস পার্টি বানাতে চায়, যে কিংস পার্টিটাকে তারা জেলা পর্যায়ে একদম গ্রাম পর্যায়ে নিয়ে যেতে চায়, তারপর একটা অবস্থান তৈরি করবে, এরপরে জামাত, কিংস পার্টি, এরপরে বিএনপি তো এই এই জিনিসটা নিবে না। ফলে ওরা বুঝতে পারছে যে এই ধরনের একটা আশঙ্কা আছে, তাদেরকে বিরাজনীতিকরণ একটা লাইনে নিয়ে যাওয়া, এইটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার যেটা হতে পারে, যেটা আপনি বলেছেন শুরুতে, আন্তর্জাতিক চাপ, এটা তো আছেই, এটা একটা আছে। কারণ বিএনপি জানে যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ইলেকশন না করে বা তাকে না করতে দেওয়া হয়, তাহলে ওই ইলেকশনটা আসলে একটা মকারির ইলেকশন ছাড়া আর কোনো ইলেকশনই হবে না, ওইটা কোনো ইলেকশনই না। এবং ইলেকশন করতে দেওয়াটা কিন্তু, যে ঠিক আছে আপনারা ইলেকশন করতে পারবেন, ওইখানেই সীমাবদ্ধ না, ওইখানে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা হামলা এগুলা হয়েছে সেগুলো উঠাতে হবে, আমাদের নেতা নেত্রীরা যাতে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে, সেগুলো সব কিন্তু এটার আওতাভুক্ত। ফলে আমার কাছে মনে হয়েছে যে বিএনপি এই শঙ্কার জায়গাটা ধরতে পেরেছে। আর আরেকটা জিনিস, কতটুকু আসলে মন থেকে তারা করছে আমি জানি না, সেটা হচ্ছে তারা দেখলাম হঠাৎ করে একই শুনি আজ মন্থরার মুখের মতো হয়েছে যে মুক্তিযুদ্ধের পক্ষে কথাবার্তা বলছে বিএনপি, হুইচ ইজ ভেরি, আমি খুবই ওয়েলকাম করি। আমি ওদেরকে আসলে সার্কাস্টিক টোনে কিছু বলাটা আমার উচিত হবে না, কারণ এই মুহূর্তে যদি সত্যি সত্যি তারা এই জিনিসটা করে আমি এদেরকে অ্যাপ্রিসিয়েট করব। যেমন জামাতের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে, এখন এটা কতটুকু লোক দেখানো সেটা নিয়ে তো একটা শঙ্কা থেকে যায়। একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সবচাইতে খুনে দলটাকে প্রতিষ্ঠিত করবার পুরো দায়টা তো, পুরো এই কলঙ্কের দাগটা তো বিএনপির কাঁধে। ফলে বিএনপি এখন যদি হঠাৎ করে বলে যে জামাত রক কাটে, আমার আর আপনার বিশ্বাস করতে তো একটু কষ্ট হবে। কিন্তু অনেক সময় হয়তো বা রাজনীতির খাতিরে এই যে আমি ওয়েলকাম করছি যে ঠিক আছে, যদি এটা মন থেকে হয় কি আর করেন। অন্য সময় হয়তো বা আমি এই ব্যাপারটাকে কানেও তুলতাম না, বাট আমি ওয়েলকাম করব বিএনপি যদি এটা করে। ফলে আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে বিএনপি তাদের রাজনৈতিক ভবিষ্যতের শঙ্কায় হতে পারে, তাদের রাজনৈতিক ভাবে বিলীন হওয়ার একটা শঙ্কায় হতে পারে, আন্তর্জাতিক চাপে হতে পারে, বাট প্রথম দুইটা সম্ভাবনা সবচেয়ে বেশি বলে আমার মনে হয়। তো খুব তাড়াতাড়ি কোন সম্ভাবনা আপনি দেখেন? এখানে যে ২ টা শক্তি, একটা জামাতের নেতৃত্বে এই এবি পার্টি, সমন্বয়ক, এই যে একটা গ্রুপ, ওরা একটা কিংস পার্টি করে তারপর নির্বাচনে যাবে। আর বিএনপি নির্বাচনের জন্য তৈরি। এই ২ টা দ্বন্দ্বের মাঝে কোনটাকে আপনি এগিয়ে রাখবেন এখানে তার? দেখেন, এন্ড অফ দ্য ডে তে বাংলাদেশে এখনো পর্যন্ত যে সমাজ বাস্তবতা খুবই খুবই পরিষ্কার একটা একটা মানে স্কোর লাইন আপনার আছে। এই দেশের মানুষ এখনো আওয়ামী লীগ আর বিএনপি এই দুটোর বাইরে এখনো পর্যন্ত ভাববে না, না ভাবার যথেষ্ট কারণও আছে। দেখেন, আমি আপনাকে এই যে আমাদের দেশের রাজনৈতিক এই অস্থিরতা তো মনে হয় আমার থেকে আপনার আপনি আরো জানেন, এই এই জিনিসটা আপনার আরো বেশি জানা। ৭৫-এর পরের অবস্থানটা যদি আপনি কল্পনা করেন, হয়তোবা এই সময়ে এসে মেরুকরণটা একটু ভিন্ন, কিন্তু লাইন সেম, একইভাবে। ওই সময় আপনি দেখেছেন যে নানান ধরনের কিংস পার্টিগুলো গজিয়ে গেছে, নানান ধরনের এই পার্টি সেই পার্টি। আমরা পুরো ৮০ দশক ধরে আপনার একটা পার্টি ছিল ফ্রিডম পার্টির নাম আপনি তো জানেন, এদেরকে এরশাদ দাঁড় করিয়েছে যে এরশাদ একা একা ইলেকশন কিভাবে করবে এদেরকে, মানে একটা আস্ত খুনে পার্টিকে আপনি একটা রাজনৈতিক দলে পরিণত তখন, মানে আমার যতটুকু আমার মনে পড়ে আমার স্মৃতি, যে ফ্রিডম পার্টির কারণে আওয়ামী লীগ কোথাও কোনো একটা প্যান্ডেল লাগাতে পারতো না। আপনার একটা, বিশেষ করে আমি মাঝখানে যারা ওই সময়টাতে খুবই আপনার এইটার সাথে জড়িত ছিল, ওই রাজনীতির সাথে এলাকা ভিত্তিক মোহাম্মদপুর বা শ্যামলী এই জায়গাটাতে, তারা বলতো, আমাকে বলেছে যে শ্যামলীর মার্কেটের এখন যেখানে আপনার টাউন হল বাজারটা আর কি, ওটার পেছনে যে মাঠটা আছে, যতবার তারা প্যান্ডেল টাঙিয়েছে ছোট মিটিং, সেগুলো এসে ফ্রিডম পার্টির গুন্ডারা আপনার ভেঙে দিত। তারপরে মুসলিম লীগের তারাও গজিয়েছিল ওই সময় বেশ কিছু, তার ছোট ছোট এরকম অনেকগুলো পার্টি ছিল। তো কোথায় ফ্রিডম পার্টি এখন? কোনো আছে, অনলাইনে আমি মাঝে মধ্যে দেখি খুব হইচই করে। তো আলটিমেটলি
এই এই জিনিসগুলো অনেকটা খড়কুটোর মতো, এরা কখনো থাকবে না। এবি পার্টি তো কমপ্লিটলি, এই যে দেখেন আজকে আব্দুর রাজ্জাককে বলতে শুনেছি জামাতের, যে আপনি কি আবার জামাতে যোগ দিবেন, এর নেতৃত্বেই কিন্তু এবি পার্টিটা প্রথমে হলো। হ্যাঁ, কেন হলো? পাবলিককে এইটা বোঝানোর জন্য যে না, জামাতের মধ্যেও একটা অংশ আছে। আসলে তো তারা একদম আমরা আর মামুরা যেটা বলে আর কি। হ্যাঁ, আমরা আর মামুরা। তো আমরা আর মামুরা যেখানে আমরা স্পষ্ট দেখতে পাই, সেখানে আসলে স্কোর লাইন আওয়ামী লীগ আর বিএনপি আপনি একটা জায়গাতে দেখবেন। যেই জায়গাটা আমার আমার জন্য খুবই কনসার্নিং বাড়ি ভাই, যেটা আমাকে বলতে হয় অল দ্য টাইম আমার কাছে মনি, সেটা হলো যে আমরা একটা জায়গাতে মনে হয় মানে মিস করে গেছি একটা লম্বা সময়। সেটা হলো একটা ইনভিজিবল কান্ট্রি আমাদের পায়ের নিচে বা আমাদের আশেপাশে একটা ইনভিজিবল কান্ট্রি হয়ে গেছে, আমরা কোনোদিন টের পাইনি। যেমন ধরা যাক, আপনি আর আমি যখন পহেলা বৈশাখের দিন আমরা আমরা পথযাত্রাতে যাচ্ছি বাংলাদেশের কৃষ্টি কালচারকে ধারণ বা সেই উদ্দেশ্যে, বা আমরা যখন 16ই ডিসেম্বর বা 26শে মার্চ বা 7ই মার্চের সময় আমরা মুক্তিযুদ্ধের কথা বলছি, বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে আলোচনা করছি, আমার আর আপনার দুই ঘাড়ে, আমরা মুসলমানরা কি বিশ্বাস করি, আমাদের দুই ঘাড়ে দুই ফেরেশতা আছে। ঠিক এরকম আমাদের আশেপাশে একটা ইনভিজিবল কান্ট্রি হয়েছে, আমরা দেখিনি। যেই কান্ট্রির মানুষগুলো বিশ্বাস করে এদেরকে কোনোদিন সুযোগ পেলে খুন করে ফেলবো, ওরা আমাদের কাঁধে নিঃশ্বাস নিয়ে বলতো যে একবার খালি সুযোগ পেয়ে নেই, দেখা দিব 16ই ডিসেম্বর, দেখা দিব 26শে মার্চ। ওরা বিশ্বাস করতো যে এই রাষ্ট্রটার পাকিস্তান হইতে হবে, এই রাষ্ট্রটাকে টুপি পরাইতে হবে, এই রাষ্ট্রটাকে অজু করাতে হবে। আমাদের নিচে দিয়ে তারা, আমাদের সামনে এখন তারা স্লোগান দেয়, মোল্লা তেরা খুন সে ইনকিলাব আয়া হ্যায়। ওই শাহবাগে দাঁড়িয়ে, যেই শাহবাগে লক্ষ লক্ষ তরুণেরা গিয়েছিল মোল্লার অপরাধের কথা বলতে, তাই না? তো এত লক্ষ লক্ষ তরুণের ভিড়ে আমাদের আশেপাশে ওই নিঃশ্বাসটা ছিল, আমরা দেখতে পাইনি যে ওরাও আছে যারা একদিন বলবে মোল্লা তেরা খুনসে ইনকিলাব আয়া হ্যায়। তো এই যে আমাদের দেখতে না পারার চোখ, এইটা আমাদের ভুল, এটা আমাদের প্রজ্ঞার ভুল, এটা আমাদের দর্শনের ভুল, এটা আমাদের ভুল। এই ভুল স্বীকার করতে আমার কোনো কুণ্ঠাবোধ নেই। হ্যাঁ, ক্যান্সার যখন হয়, আপনি জানেন যে কিছু পার্টিকুলার ম্যাটেরিয়াল, যেমন আপনার সিগারেট খেলে সম্ভাবনা থাকে, আপনি অমুক জিনিসটা কনজিউম করলে থাকে সম্ভাবনা, তারপর আমরা ইগনোর করি। আমরা যে এগুলা একেবারেই এড়িয়ে গেছি তা না, আমরা ইগনোর করেছি। আমাদের কাছে মনে হয়েছে যে যাক, বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, বঙ্গবন্ধুর ব্যাপারে আর কেউ প্রশ্ন তুলবে না। আমরা এইটা প্রশ্ন করেছি, যাক মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভস গুলো, এগুলো সেট আপ হয়েছে, এগুলো নিয়ে আর কেউ প্রশ্ন তুলবে না। কিন্তু আমাদের এই ভাবনাটা ভুল ছিল। আমাদের, আমার আর আপনার বা আমাদের আশেপাশে যে একটা ইনভিজিবল কান্ট্রি হয়েছিল, যাকে আমরা কখনো দেখিনি, এখন আমরা ইনভিজিবল হয়ে গেছি, ওই কান্ট্রিটা সামনে চলে এসেছে। এইটা দেখে আমি আর আপনি বিস্মিত হচ্ছি, বাট সেটা খুবই ক্ষণস্থায়ী বলে আমার মনে হয় আর কি। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পাকিস্তানে আজকে যে আনন্দ চলছে, গতকালকে আইএসআই চিফ এসেছেন বাংলাদেশে, ঢাকায়। গতকালকে সে পৌঁছেছে উনি, এবং ওখান থেকেও বলছে আমরা 71-এর হারানো বাড়িকে ফেরত পেয়েছি। এখান থেকে বলছে আমাদের ভারতের সাথে না, পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নত হচ্ছে। এর রেজাল্ট কত দূর যেতে পারে বলে আপনার মনে হয়? হ্যাঁ, এই 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 রেজাল্টটা, আমি কিন্তু একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা এইটা এই এই জায়গাটা আমাদের জন্য নতুন কিছু না আসলে। কেমন এই পাকিস্তানে যাওয়ার যে প্রবণতা, আমি এটাকে একটা প্রবণতা বলি আর কি। কেমন এই যে পাকিস্তানের দিকে ধাবিত হওয়া, তোমার দিকে আসছি অনন্তকাল ধরে, একটা কবিতা আছে না, এমন মনে হচ্ছে তোমার দিকে আমি যাচ্ছি অনন্তকাল ধরে। তো মুক্তিযুদ্ধের আমরা সেদিন কিছু বন্ধুরা মিলে একটা দারুণ ডিবেট আমাদের হচ্ছিল ওভার দ্য কাপ অফ টি। তো সেখানে আমি তখন ডাটাগুলো বের করলাম। ডাটাটা হচ্ছে এমন যে 1970 সালে আমাদের কে কত ভোট পেয়েছে। দেখা গেল যে বঙ্গবন্ধু যেই আসনে, ময়মনসিংহের একটা আসন মনে হয়, ঢাকার একটা আসন, সেখানে আমরা দেখেছি বঙ্গবন্ধু প্রায় 1,80,000 ভোট পেয়েছে। কিন্তু অন্যদিকে তার যে প্রতিপক্ষ, সেও কিন্তু 30,000 ভোট পেয়েছে।
ইউ ক্যান নট ডিনাই দ্যাট যে বঙ্গবন্ধু দাঁড়িয়েছে, আপনি অন্য সবকিছু বাদ দেন, বা তাজউদ্দিন দাঁড়িয়েছে, তার আসনে একটা লোক ভোট পাচ্ছে 30,000, 35,000, 25,000। ইনফ্যাক্ট সেখানে 500 ভোট পেলেও ওই সময়টাতে তাজউদ্দিনের এগেইনস্টে 500 ভোট, বা জাতির পিতার এগেইনস্টে কেউ 30,000 ভোট পেতে পারে। এই যে একটা বাস্তবতা, এটা আমাদের সামনে সবসময় আসে না। আমরা কথায় কথায় বলি, তর্ক করি। আমরা গভীরভাবে যদি ভাবার চেষ্টা করি যে 1970 সালের ইলেকশনটা ছিল আমার মুক্তির ইলেকশন, এটা আমার অস্তিত্বের ইলেকশন ছিল, কমপ্লিটলি অস্তিত্বের ইলেকশন। ইভেনচুয়ালি যেটা আপনাকে, যে ম্যান্ডেটটা দিয়ে আপনি একটা রাষ্ট্রই গঠন করে ফেললেন, তাই না? একটা রাষ্ট্র গঠন করে ফেললেন আপনি 10 এপ্রিলে, ফর্মাল রাষ্ট্র গঠন করে ফেললেন। তো এই যে 30,000, এই 30,000 ব্যক্তিরা যারা আছে, তারা তো বংশ বিস্তার করেছে। ওদের যেমন একটা প্রবণতা ছিল, আমরা যে কেমিস্ট্রিতে পড়েছি, কোলোয়েড কণার কথা পড়েছি আমরা, সেটা আগুনে কিভাবে সে দ্রুত ধাবিত হয়। আমার যতদূর মনে পড়ে কেমিস্ট্রির কথা, এই রাষ্ট্রটাকে যদি আপনি একটা কেমিস্ট্রির ওই পাত্রটাকে ধরেন, তাহলে ওই কোলোয়েড কণার মতো আপনি যদি এই 30,000 ব্যক্তি বা তাদের সন্তানদেরকে ধরেন, তারা তো সেই 71 বা 71-এর আগের থেকে ধাবিত হচ্ছে পাকিস্তানের দিকে। দেখেন, আমাদের দেশের 1 টাকা পাকিস্তানে মনে হয় 2.5 টাকা বা 3 টাকা বা 4 টাকা, এই তো। তাহলে পাকিস্তানের সাথে আমাদের ঠিক, মানে আমরা, মানুষ কোথায় যায়? মানুষ উপরের দিকে উঠতে চায়, মানুষ উন্নতির শিখরে উঠতে চায়। আপনি যাচ্ছেন পাকিস্তানের দিকে। আপনি বুঝতে পারছেন যে ঘটনাটা কি? পাকিস্তান যদি আজকে এমন হতো যে আমেরিকা হতো, আমি নিজেকে একটা প্রবোধ দিতে পারতাম যে ঠিক আছে, উন্নত জীবনের খোঁজে, উন্নত, ওদের কাছে আমি যাচ্ছি কারণ আমার টেকনোলজি প্রয়োজন, ওদের কাছে যাচ্ছি কারণ আমার এইটা প্রয়োজন। পাকিস্তানে যাচ্ছি শুধুমাত্র কোপানো আর এই পটকা বোমা আর হইতেছে যে সুইসাইড বম্বার, এইটা ছাড়া, এবং রুটি আর হচ্ছে কাবাব, এই ছাড়া আপনি পাকিস্তান থেকে কি নিতে পারেন? মানে প্র্যাকটিক্যালি আপনি পাকিস্তান থেকে কি আনবেন? চা পাতা আনবেন আপনি পাকিস্তান থেকে? ওই যে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তারা অনেকগুলো 50,000 ইয়ার্ড কাপড় দিয়েছে ভুট্টো, আর চা পাতা দিয়েছে, ওষুধ দিয়েছে। তো আপনি পাকিস্তানের কাছে যাওয়ার যে প্রবণতাটা, এটা হচ্ছে একটা প্রক্সি ওয়ারের সূচনা। এখানে আসলে প্রবণতাটা পাকিস্তানের দিকে ধাবিত হওয়া না, এটা মূলত ভারতের সাথে একটা প্রক্সি ওয়ারের প্রস্তুতি পর্ব। যেই তরফ থেকেই টার্কি এই 5ই আগস্টের আগে পরে টার্কি এখানে ফান্ডিং করেছে, চায়নার এখানে ফান্ডিং ছিল, এখানে ফান্ডিং ছিল পাকিস্তানের। সো এই যে তারা ফান্ডিং গুলো করেছে এই অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, নানান ভাবে, এটা হচ্ছে ভারতকে এক ধরনের টেরোরাইজ করে রাখা। আর বাংলাদেশ তো ক্যাপচার অবস্থাতে আছেই, কারণ বাংলাদেশের নেওয়ার তো আর কিছু নেই, আর বাংলাদেশের পাওয়ার কিছু নেই, এই আর কি। 10 এপ্রিল 1971 সেই প্রশ্নের উপর বাংলাদেশের ভিত্তি, তারা সেটাকে কাউন্টার করার জন্য বিপ্লবের ঘোষণা অথবা গণ অভ্যুত্থানের ঘোষণা এটা বলার চেষ্টা করছেন। এটার কোনো ভবিষ্যৎ দেখেন আপনি? একেবারেই কোনো ভবিষ্যৎ দেখি না। এর মধ্যে একটা ইন্টারেস্টিং, এটা খুবই 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 চমৎকার একটা ব্যাপার, কারণ আমি গত কয়েকদিন ধরে এইটার উপরেই একটু প্রস্তুতি নিচ্ছিলাম, বিকজ এটা নিয়ে একটা কাজ করার প্রয়োজন। কেন প্রয়োজন? আমি আপনাকে এই ক্ষেত্রে একটা বই দেখাতে পারি। এটা একটু দেখাই। এই বইটা ফরাদ মজহারের। ফরাদ মজহার সম্পর্কে আপনাকে কিছু বলারও নাই, মনে হয় আমাদের অনেকের থেকে আপনি ভালো জানবেন, চিনবেন। এই বইটার নাম হচ্ছে গণ অভ্যুত্থান গঠন, বাংলাদেশে গণরাজনৈতিক ধারার বিকাশ প্রসঙ্গে। খুবই কোইন্সিডেন্টলি এই বইটা প্রকাশিত হয়েছে 5th অগাস্ট 2023 তে। তো আমি কিন্তু কোন একটা কারণে আমি এই ফরাদ মজাহার, রাষ্ট্রচিন্তা, বাম আন্দোলন, ছাত্র ফেডারেশন, অনেকে আমাকে বলতো যে ভাই আপনি টাইম লস করেন কেন, এদের তো কোনো ভোট নাই, এদেরকে কেউ দেখেও না। কিন্তু আমি এদেরকে অসম্ভব গুরুত্বের সাথে ফলো করতাম, খুবই গুরুত্ব দিয়ে ফলো করতাম, বিকজ আমি সবসময় এটা মনে করি, সেটা হচ্ছে যে কোনো ধরনের বুদ্ধিবৃত্তিক চর্চা, সেটা ভয়ঙ্কর বুদ্ধিবৃত্তিক হতে পারে। ধরেন শয়তানের আরাধনা তো করে, ওইটাও বুদ্ধিবৃত্তিক চর্চা। তো বুদ্ধিবৃত্তিক চর্চা কোনো না কোনো সময় বিকাশ লাভ করে, এবং কোনো না কোনো সময় একটা রাষ্ট্রে, আপনার এত বড় শরীর, ক্যান্সারের জীবাণু তো পিচকি, এটা আস্তে আস্তে বড় হতে থাকে, তাই না? আমি ওইভাবেই ধরেছি। তো ও যখন এই বইটা বের করলো, বইটা আমি সাথে সাথে কেনার পরে আমি দেখতে পেলাম ও সরাসরি চ্যালেঞ্জ করছে 72-এর সংবিধানকে, এবং সে একটা রোড ম্যাপ দিয়েছে
যে সে বলছে যে আমরা একটা বিপ্লবের একদম কাছাকাছি চলে এসেছি, আমরা অচিরেই এই দেশকে স্বাধীন করে ফেলবো। স্বাধীন করার পর আমাদের প্রথম কাজ হবে নতুন করে একটা রাষ্ট্রের ঘোষণা দেওয়া, নতুন করে আপনার একটা রাষ্ট্র কাঠামোর ঘোষণা দেওয়া, একটা বিপ্লবী সরকার হতে হবে। এই যে বিপ্লবী সরকার, এই যে প্রোক্লেমেশন অফ রেভলিউশনের কথা বলছে, এগুলো কিন্তু এই বইটার যদি আপনি কখনো সংগ্রহ করেন 63 পেজ থেকে আপনি পড়া শুরু করবেন, আপনি দেখবেন কি লেখা আছে, আপনার কাছে মনে হবে এই বইয়ের কথাই তো বলছে এরা। এখন আসি মূল আপনার এটার যুক্তির জায়গা পর্বটাতে, সেটা হলো ওরা একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছে। প্রশ্নটা খুবই বাচ্চাদের মতো, খুবই পড়াশোনা না থাকা একজন তরুণ যখন হঠাৎ করে এসে জিজ্ঞেস করে যে আকাশ নীল হলো কেন, পাহাড় এত উঁচু কেন, এটা শুনে মনে হতে পারে যে পাগল নাকি, একে একটা চর মেরে ঠান্ডা করে দাও তো, একটা রুটি দিয়ে বসিয়ে দাও। কিন্তু আমি মনে করি চর এবং রুটি দেওয়ার থেকে ওকে এইটা বোঝানো প্রয়োজন যে আকাশের রংটা আমরা কেন নীল দেখি, ঘাস কেন আমরা সবুজ দেখি। প্রশ্ন আসতে পারে, কারণ এগুলো আমরা ফিজিক্সে পড়েছিলাম আসলে। এই উত্তরটা আমরা কখনো দিতে পারিনি ওদেরকে, আমার কাছে মনে হয় ল্যাকিংস আছে। যেমন ওরা প্রশ্নটা করেছে যে 72-এর সংবিধান যেটা হয়েছে, এইটা যারা করেছে তারা 70 সালের ইলেকশনে ইলেক্টেড, তারা পাকিস্তানের জড়িত হয়েছে, তারা কেন সংবিধান করেছে? খেয়াল করে দেখবেন যে তারা জাম করে সংবিধানে যাচ্ছে, সাহস করে কিন্তু আপনাকে বলছে না যে 10ই এপ্রিল কোন ম্যান্ডেট নিয়ে তারা সরকার করেছে। যুক্তি অনুযায়ী তো এই প্রশ্নটা করা উচিত যে আপনি কার ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র করলেন। যদি এইটার প্রশ্ন তারা তুলবে, সংবিধান নিয়ে আগে আপনাকে প্রশ্ন করে নিবে, আপনাকে কনুই দিয়ে পরাস্ত করবে, রিং এর একটা কোণাতে ফেলে আপনাকে তখন প্রশ্ন করবে কার ম্যান্ডেট নিয়ে আপনি 10ই এপ্রিল রাষ্ট্র গঠন করেছিলেন, আপনাদেরকে তো আমরা এটার জন্য ভোট দেইনি। যদি একটা মূর্খ সমাজ প্রশ্ন করতে পারে যে আপনি কার ম্যান্ডেট নিয়ে সংবিধান রচনা করেছেন, তাহলে তো তার জন্য অবধারিত প্রশ্ন যে কার ম্যান্ডেট নিয়ে আপনি প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিলেন। কারণ ওই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ইটসেলফ ইজ এ সংবিধান। মানে এত কথা তো বলারই প্রয়োজন নাই। আমাদের প্রথম সংবিধানটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। আমি যখন এখনকার তরুণদেরকে এই কথাটা বলি, যেমন আমার সাথে অনেকেই দেখা করতে আসে, কথা বলতে আসে, ইংল্যান্ডেই বলছি, তারা বলে দাদা বলেন কি, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স আমাদের সংবিধান? অফকোর্স, আমাদের প্রথম সংবিধান হচ্ছে এইটা। আমাদের এক্সটেন্ডেড সংবিধান আছে যেটা ঘোষণা করা হয় 11ই জানুয়ারি 1972 সালে। এরপরে আমাদের আরেকটা সংবিধান মানে একদম বিশদ আকারে আসে। তখন ওরা যখন আমাকে জিজ্ঞেস করে যে এটা কিভাবে সম্ভব, তখন আমি তাদেরকে বলি যে আমাদের প্রথম সংবিধানটা একটু সংক্ষিপ্ত সংবিধান, যে আমরা সংবিধানটাতে বলতো আমরা কেন এই রাষ্ট্র গঠন করছি, কি কারণে করছি, এবং এই রাষ্ট্রটা গঠন হওয়ার পেছনে যে ম্যান্ডেটটা আছে সেটা বর্ণনা করতে গেলে তো আপনার সেই 52 থেকে ম্যান্ডেট, তারপরে 70-এর নির্বাচনটা তো সম্পূর্ণ স্বায়ত্ত শাসনের জন্য আপনাকে দেওয়া হয়েছে। মানে আপনি যদি শুধু নির্বাচনী লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার যেটা আছে ওইটাকে ব্যতি রেখে যদি আপনি আমাদের ইলেকশনের ক্যাম্পেইনটা দেখেন, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার তো মানে আইয়ুব খানের চাপিয়ে দেওয়া একটা অর্ডার, সেইটাকে তারা বাধ্য হয়ে তখন আওয়ামী লীগ বা সব দলকে নিতে হয়েছে। কিন্তু এন্ড অফ দ্য ডে তো আমরা একটা প্রশ্ন তুলেছি 66 সালে 6 দফা। সো আন্দোলনটা তো চলছিল 6 দফাকে ঘিরে। এবং ভুট্টো যখন তার বই দ্য ট্র্যাজেডি অফ বাংলাদেশ ওই ইলেকশনে এই মুক্তিযুদ্ধের সময় লেখে, ওই বইটা তার খুবই রেয়ার বইটা, ওইখানে তো সে পরিষ্কার করে বলেছে যে আমি আওয়ামী লীগকে ক্ষমতা দিতে রাজি ছিলাম না, বিকজ আমি জানি যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে সে 6 দফাকে সে ওইখানে অ্যাকোমোডেট করবে। সো আলটিমেটলি এই যে ইলেকশনটাই হচ্ছে একটা দেশের জন্য, এই যে আমরা ধাবিত হচ্ছে একটা দেশের জন্য, এই প্রশাসনিক মূর্খতা এই সমন্বয়ক নামের ছেলেগুলোর আছে। কারণ আপনাকে যদি আজকে আমি ধরেন বোঝানো শুরু করি যে ঘোষ টেস্ট, আমাদের ক্রিমিনাল লতে একটা টেস্ট আছে যে অবজেক্টিভ টেস্ট বলে একটা টেস্ট আছে, যে একজন অবজেক্টিভ পারসন কোন একজন গিলটি মানুষকে কিভাবে বিবেচনা করবে। আপনি ঘোষ টেস্ট আমার কাছ থেকে বুঝলেন খুব সুন্দরভাবে, কিন্তু আমি কিন্তু আপনাকে ক্রিমিনাল লয়ের একদম প্রাথমিক পার্টটাই দেই নেই, অ্যাক্টাসরিয়া কি, মেনসরিয়া কি, এগুলো আমি কিছুই শিখাই নেই। আপনাকে আমি শুরুতেই চলে গেছি অবজেক্টিভ টেস্টে। আপনি আমাকে একটা পর্যায়ে প্রশ্ন করবেন, যে কোনো কিছুই আপনি বিবেচনা করতে চাইবেন, আচ্ছা আমি একটা অবজেক্টিভ টেস্ট করি তো, কারণ আপনি তো নতুন শিখেছেন, তাই আপনাকে যা শেখানো হয়েছে আপনি পৃথিবীর যা দেখবেন ওই অবজেক্টিভ টেস্ট করতে থাকবেন। এই জিনিসটাই বোঝে না যে
এই প্রশ্নটাই এখানে যায় না আসলে, কারণ ও তো আসলে বেসিকটা পড়ে আসেনি। ও যদি আমাদের কনস্টিটিউশনাল ল কোত্থেকে উদ্ভব হয়েছে, 10ই এপ্রিল জিনিসটা কি, তারপরে হচ্ছে যে একটা রাষ্ট্র কিভাবে গঠিত হয়, সেলফ ডিটারমিনেশন নিয়ে যদি ওর একটু পড়াশোনা থাকতো। যেমন অস্ট্রেলিয়াতে আপনার ম্যাকোয়ার ইউনিভার্সিটির একজন শিক্ষক আমাদের আছে, রফিকুল ইসলাম স্যার। উনি 1987-এ উনার একটা পিএইচডি সন্দর্ভ ছিল এই সেলফ ডিটারমিনেশন নিয়ে, যে বাংলাদেশ রাষ্ট্র কিভাবে গঠিত হয়েছে। একটা অসাধারণ বই, আমি গত কয়েক বছর হলো বইটা খুঁজে পেয়েছি, বইটা পাওয়া যায় না এখন আর। সেখানে খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো হয়েছে যে 10ই এপ্রিল, সেলফ ডিটারমিনেশন, স্বাধিকার আন্দোলন, ঘোষণা দিলেই আসলে দেশ স্বাধীন হয় কিনা, এই প্রত্যেকটা জিনিস। এই যে লিগ্যাল ইনস্ট্রুমেন্ট গুলো, এগুলো না বুঝে একটা ছেলে আপনার আন্দোলনে নেমে গেছে। যেমন সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অসম্মান করছে, সেখানে সে লিখছে বাকশাল। বাকশালটা বানান করেছে এরকম BAKSHAL। এই ছোট্ট একটা শব্দ দেখে বোঝা যায় ও বাকশালের পুরো মিনিংটাই জানে না। বাকশালটা হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, অর্থাৎ বি, এটাকে ছোট্ট করে লিখতে হয় বা অনেকে লেখে না, আর কেটা হচ্ছে কৃষক, এসটা হচ্ছে শ্রমিক, বাংলাদেশ কৃষক AL আওয়ামী লীগ। তো BKSAL এইটাকে বাঙালি ভাষাতে বলি আমরা বাকশাল, এইভাবে বলি। ও যে ইংরেজিতে লিখেছে, কারণ ও বাকশালও বোঝে না, বাকশালের গঠনতন্ত্রটাও জানে না, বাকশাল কিভাবে ওয়ার্ক করে সেটাও জানে না। ও বলছে 74-এর দুর্ভিক্ষ হয়েছে আপনার বঙ্গবন্ধুর কারণে। অথচ ওর যদি এমা রথচাইল্ডের বিখ্যাত আর্টিকেলটা পড়া থাকতো, দ্য ফুড পলিটিক্স, দ্য পলিটিক্স অফ ফুড, ওর যদি অমর্ত্য সেনের বইটা পড়া থাকতো যে বাংলাদেশে ওই দুর্ভিক্ষটা কেন হয়েছে, ওর যদি জানা থাকতো যে 1970 সালে প্রায় 1.5 লক্ষ লোকের মতো মারা গেছে জলোচ্ছ্বাসে, এরপরে কতগুলো জলোচ্ছ্বাস হয়েছে, ইলেকশন বন্ধ ছিল, ওর যদি এগুলো জানা থাকতো, ওর যদি জানা থাকতো যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে পোড়া টাকা পাওয়া গেছে পুরো দেশটাতে, মানে এই যে ধীশক্তি, এই যে পড়ালেখার মূর্খতা, অভাব, এগুলো আপনাকে নিয়ে যায় বহুদূর, যেটা আপনি এখন দেখছেন। ফলে এই যে 10 এপ্রিল নিয়ে প্রশ্ন আসছে, আপনি যখন এলে হার্ট পড়া থাকবে আপনার, আপনি জানবেন হোয়াট ইজ রুল অফ রেকগনিশন, এই থিওরিটা আপনি যাবেন, আপনি পজিটিভিজম থিওরিটা জানবেন, যে সংবিধানটা কিভাবে ডিকটেট করে বাকি সবকিছু, বা মুক্তিযুদ্ধ। আপনার যদি হ্যান্স কেলসন পড়া না থাকে, তাহলে আপনার পক্ষে খুবই টাফ হবে পিরামিড থিওরি বোঝা। সো আপনি ধুম করে প্রশ্ন করতে হয় আপনার কিসের পিরামিড থিওরি, ওর বুঝতে হবে যে লটার উৎপত্তিটা, যেমন আমরা বলি যে বিগ ব্যাং হয়েছে, বিগ ব্যাং থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে, তাই না? এটা আমরা বলি না? বা কোরআন শরীফে বলা হয় একটা বিকট শব্দ হলো, আছে না এরকম একটা ব্যাপার, যেটা অনেকে বিগ ব্যাং এর সাথে মিলায়। একইভাবে বাংলাদেশের সৃষ্টিটাও এরকম একটা বিগ ব্যাং দিয়ে হয়েছে, সেটা হচ্ছে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এইটা যে ভ্যালিড, এবং এই আমাদের এই ইন্ডিপেন্ডেন্সের ডকুমেন্টসটা যে পৃথিবীর বিভিন্ন দেশের সেলফ ডিটারমিনেশনের ক্ষেত্রে একটা ক্লাসিক এক্সাম্পল দেখানো হয়, এরা এটা জানে না। এখন এদেরকে আপনি শাস্তিও দিতে পারেন, মূর্খ বলে বোঝাতেও পারেন, ওইটা আপনার চয়েস। এই যে আমাদের না জানা, ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? যে আমি জানি না, এই আমার না জানাটা দিয়ে আমি ওই আমার অজানাটাকে আমি হালাল করতে চাই, এটা ভয়ঙ্কর। এর আপনার যদি জন্য কি আপনার এর হ্যাঁ, জন্যই কি আপনার মনে হয় এই ফরহাদ মজার, এই সলিমুল্লাহ খান, আলী রিয়াজ, এদের এক বই পড়া ছাত্ররা বলছে 5ই আগস্টে আওয়ামী লীগটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, এদেশে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই? এই হ্যাঁ, একেবারে একেবারে এই এই ব্যাপারটার সাথে আপনার একদম, আপনার এই প্রশ্নের সাথে আমি একমত আসলে। যে ধরেন ওরা ওদের 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 পরণ পরণ প্রক্রিয়াটা, যেমন আমাদের আমাদের ভুলগুলো থেকে ওদের ওদের পাঠের পুরো লাইনটা তৈরি হয়েছে আমাদের ব্যর্থতা থেকে। এটা আমাকে স্বীকার করতে হবে। আমরা কি আওয়ামী লীগের মধ্যে, ছাত্রলীগের মধ্যে আপনার, আমরা ওই যে যেটা বাম দলের ছেলেপেলেরা করে, একসাথে গোল হয়ে বই পড়ে পাঠচক্র। আপনি জানেন যে ফরহাদ মাজারের বাসায় তালিম নিতে যেত মাহফুজ আলম, তারপরে হচ্ছে যে এই যে সারওয়ার তুষার টুষার এরা আছে, এরা আরো ছেলেপেলে যারা আছে এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত, তারা একটা দীর্ঘ সময়ে ফরহাদ মাজারদেরকে গ্রুমিং করেছে রাষ্ট্রচিন্তার। এই যে কায়ুম সাহেব আছে, তারপর আরো যারা যারা আছে, একটা দীর্ঘ সময় এরা গ্রুমিং করেছে। তো ওরা আওয়ামী বয়ানটা তো পড়েনি, ওরা মুক্তিযুদ্ধের বয়ানটা পড়েনি। যেমন আমার এই রুমটাতে আপনি পিছনে বই দেখতে পাচ্ছেন,
আপনি পিছনে যদি দেখতে পারেন যেখানে লাইট জ্বলছে তার একটা পিছনে একটা শেলফ আছে, পুরাটা শেলফ অ্যান্টি আওয়ামী লীগ আর রাজাকারদের বইয়ে ভর্তি, পুরাটা শেলফ। আপনি আপনি শুনলে অবাক হবেন, আমি খুবই মনোযোগ দিয়ে এসব বই পড়ি, বিকজ আমাকে প্রত্যেকটা থিওরি সম্পর্কে জানতে হবে, প্রত্যেকটা ভাবনা সম্পর্কে আমাকে ধারণা নিতে হবে, দেন আপনি একটা সিদ্ধান্তে আসতে পারবেন। তো ও যখন পড়ছে, যেমন আমি কিছুক্ষণ আগে আলী রিয়াজের একটা বই পড়ছিলাম, আপনাকে আমি বইটা দেখাই, বইটা খুবই রেয়ার একটা বই, এটা এখন আর পাওয়া যায় না। এই বইটা হচ্ছে শেখ মুজিব ও অন্যান্য প্রসঙ্গ। হ্যাঁ, এটা 1985 এর বই, বইটা দেখতেই পাচ্ছেন খুবই, আমি এটা নীলক্ষেত থেকে পেয়েছি, পুরান বইয়ের দোকান থেকে। 1985 এর এই বইটা আলী রিয়াজ বলছে প্রচন্ড গালিগালাজ করছে বঙ্গবন্ধুকে, একদম মানে একদম ও এখন যা করে তাই, কিন্তু সেখানে সে তার বইয়ের শুরুর পুরো জায়গাটা জুড়ে রেখেছে বঙ্গবন্ধু কেন জরুরি, এবং সেটার জন্য কোটেশন দিচ্ছে এনায়েতুল্লাহ খান মিন্টুর, সে হলিডের কথা বলছে, সেখানে সে আপনার সফার কথা বলছে, সেখানে সে আলোচনা করছে ভাসানীর। ও এই যে আলোচনাটা করছে, ও এখানে লিখছে রক্ষী বাহিনীর কথা, ও এখানে বলছে বাকশালের কথা, আমরা ওই একটা জায়গাতে অ্যাকোমোডেট করতে পারিনি, রক্ষী বাহিনীটা কি আমরা কিন্তু মানুষের সামনে আনতে পারিনি। আপনি এখনো পর্যন্ত রক্ষী বাহিনীকে একটা বৃহৎ অর্থে চর্চা করতে পেরেছেন? আওয়ামী লীগের লোকজনদের সাথে যদি বাকশাল নিয়ে কথাবার্তা বলি, সে কেমন জানি এসকেপিস্ট হয়ে যায়, ভাই বাকশাল নিয়ে বাদ দেন তো, বাকশাল কেন, সে ভয় পাচ্ছে। কিন্তু বাকশাল তো একটা অসাধারণ থিওরি, একটা অসাধারণ তত্ত্ব, যেটাকে আমি ইমপ্লিমেন্ট করতে পারিনি কখনো। আপনি মানে আমি কি কখনো একটা সিম্পল কথা এই যুগের তরুণদেরকে মাথায় ঢুকাতে পেরেছি যে ভাইয়েরা, 1973 সালে আওয়ামী লীগ 293টা সিট পেয়ে নির্বাচিত হলো, সে 1978 সাল পর্যন্ত স্বাভাবিক প্রক্রিয়ায় রাষ্ট্র ক্ষমতায় থাকবে, তার কোনো দরকারই নেই জাতীয় 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 সরকার গঠন করার, কোনো প্রয়োজনই নেই, একা একা সে দেশ শাসন করবে। আপনি শুধু এইটাই চিন্তা করেন না, তার কেন প্রয়োজন পড়লো জাতীয় সরকারের? বিকজ সে একটা মিথস্ক্রিয়াতে যেতে চেয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে। আমরা যদি এই ফিলোসফিটা একটু বুঝাতে পারতাম যে কে ক্ষমতা ছাড়তে চায়, তার কে চায় তার নির্বাচিত সরকারের ক্ষমতা ছেড়ে দিয়ে সে এই বাকশাল টাকশাল সিস্টেম করবে, এটা কে চায়? কিন্তু বঙ্গবন্ধু চেয়েছিলেন। এই যে একটা প্রশ্নের ক্ষুধা, যেমন আমার এই ক্ষুধাটা তৈরি হয়েছিল যে ওয়াই, উনি তো 78 সাল পর্যন্ত থাকতেই পারতেন, উনি যদি ক্ষমতা চাইতেন তাহলে 78 সালের আগে উনি 77 সালে গিয়ে বাকশাল করতেন, তাহলে আমরা বলতে পারতাম যে উনি ক্ষমতা চিরস্থায়ী করার জন্য প্রথমে উনি ভোগ করে নিলেন, এরপরে উনি তো চান নাই, একদম ইনিশিয়াল স্টেজে উনি এটাকে শেষ করে দিয়ে দিয়েছিলেন। কেন? আমি ওই ধারাটা যখন ধরতে পেরেছি যে মূলত উনি একটা কিউবান সিস্টেমটা বা একটা পিওর সমাজতান্ত্রিক সিস্টেমটা তারা নিতে চেয়েছে, যে ধরা যাক মোজাফফর ন্যাপের কোনো ভোট নাই, তাই না? মোজাফফর ন্যাপের সাথে যদি ধরেন ওই সময় আপনার যার ইচ্ছা তারে দাঁড় করাইতেন, সেই জিততো নৌকা নিয়ে, কিন্তু মোজাফফর ন্যাপকে তো 500 জন লোক ভোট দিয়েছে। বঙ্গবন্ধু ওয়ান্টেড টু হিয়ার দ্যাট ভয়েস টু, মানে উনি একটা ইনক্লুসিভ রাজনীতি চেয়েছিলেন, একদম ইনক্লুসিভ। সো এই ফিলোসফিটা কি আমরা আমাদের তরুণদের কাছে নিতে পেরেছি কখনো? আপনাকে আমি একটা প্রশ্ন করি বাড়ি ভাই, আমাদের দলের চিন্তক কয়জন আছে, বা কে আছে আমাদের দলের চিন্তক? আমি যদি ভাঙাচুরা হিসেবেও বলি, আমার ডান পন্থায় চিন্তক আছে ফরাদ মজাহার, আমি যদি ধরি বদরুদ্দিন ওমর, বা একেবারেই ধরেন অগোছালো বা যাই হোক না কেন আরেকজন ধরেন মধ্যপন্থার জায়গাতে আছে, ধরেন হচ্ছে সলিমুল্লাহ খান, যদি আমি ধরি, আপনি আওয়ামী লীগের মধ্যে এরকম একটা চিন্তক দেখান তো, একটা একটা ডুগান দেখান। এর মানে হলো এই সাইডটা আমরা কখনো ভাবিনি, তাই না? এগুলো কিন্তু আমি জানি না ব্যর্থতা কিনা, ব্যর্থতা খুব স্ট্রং একটা শব্দও বটে, আমি অনেকবার বলে ফেলেছি, কিন্তু আমার কাছে মনে হয় যে ভাবনার জায়গাতে অভাব ছিল, ওইটা বলা যেতে পারে, আর একটু পোলাইট অর্থে বলা যেতে পারে। অথচ আমাদের আওয়ামী লীগে সমর্থক, ভালোবাসার যারা আছে, তাদের মধ্যে কিন্তু এই ভাবনার চিন্তকের অভাব নাই। কিন্তু একটা দলের চিন্তক থাকবে, উপদেষ্টা না, মাথা রাখতে হবে, একটা দলের চিন্তক থাকবে, সে ভাববে, সে পড়বে, তার কাজ হচ্ছে শুধু পড়া, সে থিওরি গুলো দলকে দিবে, বা দলের কোন জায়গাটা হচ্ছে সেটাকে বিশ্লেষণ করবে। আমাদের কি একটা চিন্তক প্যানেল আছে আওয়ামী লীগের? ধরেন আমি যদি এইভাবেও ধরি, নাই, নাই, আমাদের নাই। আমাদের
এই ভাবনার জায়গাগুলোতে, ফলে এই প্রক্রিয়াগুলোতে আমাদের অভাবের কারণে এই যে আপনি প্রশ্নটা করলেন যে তাহলে ওদেরকে পড়েছে বলে ওরা চোখ ফুটে দেখেছে আলী রিয়াজ এটা বলছে ওইটা বলছে, ওরা দেখছে ফরহাদ মজার ধরে ফেলেছে তাদেরকে, ফলে আওয়ামী বয়ানটা তাদের কাছে পৌঁছায়নি। আমাকে ঘৃণা করুক, কোনো সমস্যা নেই, কিন্তু আমি তো অ্যাটলিস্ট বলবো যে ভাই, দিস ওয়াজ রক্ষী বাহিনী অ্যান্ড ও এইটা করেছে, ওর গঠন প্রক্রিয়া এইটা ছিল। এই যে তুমি 30,000 40,000-এর গল্প দিচ্ছ, লেটস টক অ্যাবাউট দিস। বের করো না কোথায় তোমার 40,000, আসো আমরা দেখি। শেষ পর্যন্ত খুঁজে খুঁজে ওই আদিলুর রহমানের মতো 62 জন বের হবে, ওই 62 জনের মধ্যে 5 জন আবার একই নাম। সো এই ব্যাপারগুলো কোনোদিন আমরা চ্যালেঞ্জ করিনি, আর চ্যালেঞ্জ করিনি বলে এগুলো একটা ট্যাবুতে পরিণত হয়েছে। রক্ষী বাহিনী একটা ট্যাবু, বাকশাল একটা ট্যাবু, তাই না? সো এই জায়গাতে আমাদের মনে হয় বেশ কিছু ভাবনার অভাব ছিল আমাদের, এই আর কি। এই ঝড়, এই সাইক্লোনের পর 5 আগস্টের যে সাইক্লোন, এরপরে এখন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন খুব তাড়াতাড়ি? আমি এই ঘটনাটার পরে এটা বুঝি যে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক দীর্ঘ সময় বাংলাদেশকে সার্ভিস দিবে, এটা আমি দেখি। আমার কাছে মনে হয় যে এই ধাক্কাটা, এই সংকটটা, এইটা আওয়ামী লীগ তো অনেকগুলো সংকট পার হয়ে এসছে, বহু তো দেখলাম, এই বদ্বীপে দেখার কোনো অভাব নেই আর কি। সো আমার রাজনৈতিক বিশ্লেষণ যেটা বলে যে আওয়ামী লীগ এই অবস্থাটা উত্তরণ ঘটবে, তবে আওয়ামী লীগের স্ট্র্যাটেজিগতভাবে, যেমন ধরেন জেনজিদের সাথে ডিল করবার প্রক্রিয়া, জেনজিদের পরে আলফা আসবে, আলফার পরে গামা বিটা, বহুত কিছু আর জেনারেশন তো চেঞ্জ হবে। সো আওয়ামী লীগ মনে হয় এই একটা সংকটের সময় সে বুঝতে পারছে যে তার রাজনৈতিক প্রজ্ঞার জায়গাটা বা রাজনৈতিক ধারার জায়গাটা কেমন হওয়া উচিত, ভবিষ্যতে সে ডিল করবে কিভাবে। কেন আমি দীর্ঘ সময় আওয়ামী লীগ বাংলাদেশকে সার্ভ করবে বলছি? বাংলাদেশ আওয়ামী লীগ, আপনি আপনি অন্য সবকিছু ফেলে দেন, মুক্ত বুদ্ধির চর্চাটা, যেমন ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের যে থিওরিটা ধর্মনিরপেক্ষতা, শুধু একটাই ধরেন না কেন আপনি, 1972-তে সে কথা বলছে ধর্মনিরপেক্ষতা নিয়ে, 1972-তে সে কথা বলছে সমাজতন্ত্র নিয়ে, এবং সমাজতন্ত্র কি সমাজতন্ত্র? একটা কাস্টমাইজ সমাজতন্ত্র। অনেকে বলছিল যে গণতন্ত্রের সাথে সমাজতন্ত্র আপনি মিলাবেন, এটা যায় না, এই না সেই না। সে সেই সময়ে ইন্টারন্যাশনাল ক্রাইমের বিচারের জন্য সে চিন্তা করেছে, সে সেই সময় জাতীয়তাবাদ নিয়ে সে ভেবেছে। আমি বলছি না যে সেই সময়টাতে এটা খুবই একটা নয়া কোনো ভাবনা ছিল, বয়ান ছিল, কিন্তু একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের এই আধুনিক ভাবনার পিলারগুলো যে করতে পারে এবং মুক্ত বুদ্ধির চর্চাকে যে বিকাশ করবার জন্য প্ল্যান করতে পারে, সেই বাংলাদেশের আসলে সেই ভূখণ্ডেরই। এইটা ফিলোসফিক্যাল জায়গা থেকে আওয়ামী লীগকে আমি মনে করি সে তখন থেকেই আধুনিক। আওয়ামী লীগের যেই রাজনৈতিক প্রজ্ঞার জায়গাটা, রাজনীতির যে জায়গাটা, সেটা আপনি হাজার সমালোচনার পরেও এটাকে আপনি দুঃখী মানুষের একটা জায়গা বলবেন। আজকে আপনি গ্রামের, আমি কেন বলছি, আমি কিন্তু বলছি শুধু আমি বই পড়ে বলছি না, আমি ইলেকশনের আগে আমার উপর একটা দায়িত্ব ছিল যে আমি তরুণদের সাথে যাব, তরুণদের স্পিচ নিব, এগুলো আমি সোশ্যাল মিডিয়াতে প্রচার করব, মানে তরুণরা কি ভাবছে এই ইলেকশন নিয়ে, সেইটার একটা জায়গা হিসেবে আমি 2022 সালের অক্টোবর থেকে আমার যাত্রা শুরু করি 2 দফাতে। এক দফাতে দক্ষিণাঞ্চল, এক দফাতে উত্তরাঞ্চল আমি ঘুরে ফেলি। সেই জায়গাতে আমি খুবই ফিল্টারলেস মানুষগুলোর সাথে আমার দেখা হয়। সেই ফিল্টারলেস মানুষগুলো কি? যারা ধরেন কথা বানাতে পারে না, মুখের এক্সপ্রেশনে তার খারাপ লাগলে বলে ফেলে যে আমার ভাল লাগে না এই ভাই। হ্যাঁ, কৃষক, মজুর, মুটে, এই দলগুলোর প্রিয় দল হচ্ছে আওয়ামী লীগ। একদম মনের কোর অফ দেয়ার হার্ট। আমি এমনও বৃদ্ধকে পেয়েছি যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কথা বলতে বলতে সে কেন বলছে? কারণ ও বলছে যে আমাকে বৃদ্ধ ভাতা দেয়। ও কত টাকাই বা পেত, মানে এখনকার চিন্তা করেন, কিন্তু ওকে যে রেকগনাইজ করেছে আওয়ামী লীগ, যে ওকে ডিটেক্ট করেছে, 1 টাকাও দেন না। আপনাকে আমি ধরেন
বিপদের সময় আমি আপনাকে $5 দিয়া পকেটে দিলাম, $5 আপনার কিছু আসে যাবে না ভাই। কিন্তু আপনি যদি বোঝার মতো মানুষ হন তাহলে বুঝবেন ও আপনার এই বিপদের সারথি হতে চেয়েছে। এই যে সেন্স অফ আপনার এই যে ভাগাভাগি করবার যে সেন্সটা, দ্য কনসেপ্ট অফ এমপ্যাথি, এই জায়গাটা আওয়ামী লীগ অনেকের থেকে উপরে। এটা আপনি আওয়ামী লীগের ভিতরে অনেক বুর্জোয়াদের চর্চা আছে। আওয়ামী লীগের জায়গাতে প্রলেতারিয়েতের আরো দুর্দশার গল্প আমি আপনাকে শোনাতে পারবো। ওই ইস্যুটা এইটা না। ইস্যুটা হচ্ছে যে এগুলো ছাপিয়ে আপনি যদি একটা এভারেজে দেখেন, সে প্রলেতারিয়েতের গল্প বলছে সেখানে। সে প্রান্তিক মানুষের কথা বলেছে। বাংলাদেশের মতো জায়গাতে একজন গর্ভবতী নারীকে 40,000 টাকা তার গর্ভাবস্থাতে দেওয়া হয়। আপনি এটা কল্পনা করতে পেরেছেন কখনো? ইনফ্যাক্ট ডু ইউ নো যে বাংলাদেশে একজন গর্ভবতী নারীকে 40,000 পর্যন্ত টাকা দেওয়া হয়েছে, দেয়, মানে এই 5ই আগস্ট আগ পর্যন্ত। এক ছেলে, দিনাজপুরে গেছি, ঠাকুরগাঁয়ে গেছি আমি, মির্জা ফখরুলের বাড়ির খুব কাছে। সেখানে আমি ভুল করে আমাদের অনেক রাত, আমরা খিদা লেগেছে, আমাদের ক্যামেরাতে যারা আছে আমরা একসাথে 3 জন, আমাদের প্রচন্ড খিদা, আমাদের অন্ধকারের মতো দেখছি। আমরা একটা গলির ভিতরে একটা রেস্টুরেন্ট পেয়ে ঢুকে গেছি। ঢুকার পরে যখন বললাম যে ভাই মুরগির মাংস আছে, তখন যাকে জিজ্ঞেস করেছি সে তার মহাজনকে জিজ্ঞেস করেছে উর্দুতে যে মুরগির মাংস আছে কিনা। আমরা 3 জন একজন আরেকজনের দিকে, আমরা তো ঢুকে পড়েছি বিহারি পল্লীতে ভাই। আমরা তো চিন্তা করলাম এ কোথায় আসলাম, এখন খাওয়া ছেড়ে উঠাও যায় না, ভাতটা তো অলরেডি নিয়ে লেবু টেবু দিয়ে ফেলেছি সেখানে। তো যাক, কষ্টে মষ্টে খাওয়া শেষ করে এখান থেকে বের হবো, ভাবলাম যে কয়েকটা শুট টুট নিয়ে নেই, দেখি না এই বিহারি পল্লীর লোকেরাই কি বলে। তো যথারীতি বিহারি পল্লীর লোকেরা বোঝা যাচ্ছে যে সরকারকে খুব একটা পছন্দ করে না। হঠাৎ করে কোত্থেকে যেন এক বাচ্চা একটা ছেলে সে উড়ে চলে আসলো ঠাস করে। হ্যাঁ আমি বলবো, দুইটা হাত, আমি বললাম যে কি ব্যাপার, আমার যে ভিডিওটা আছে। সে বলছে যে আমি শেখ হাসিনা। আমি বললাম আমি শেখ হাসিনা মানে? বলে আমি শেখ হাসিনাকে ভোট দিব, আমি দিব, আমি ভোট দিব। কেন দিবে তুমি? ছোট বাচ্চা ছেলে বলে আমার দুইটা হাত নাই, কিন্তু শেখ হাসিনা আমার টাকা দিছে, আমার টাকা আসে। মানে মাথায় রাখতে হবে যে ওই যে স্লামডগ মিলিয়নের মতো জীবন থেকে নেয়া আর কি, আমরা জীবন থেকে শিখি। তো আমি যখন এই প্রান্তিক লেভেল গুলো সমাজের বিভিন্ন স্তরে, সব সমাজে আমি বিলিয়নিয়ারদের বাসাতেও গেছি, আমি একদম ডাইরেক্ট একটা আপনার ক্ষেতের মধ্যে ঢুকে গেছি, আইল দিচ্ছে, সেখানে গিয়ে কথা বলেছি। ফলে আমার একটা ধারণা আছে, আমি বলবো না যে খুব ভালো ধারণা আছে। আওয়ামী লীগ সেই কারণে আসবে, মানুষ কষ্ট পেয়েছে। হ্যাঁ, আওয়ামী লীগের ধরেন অনেক ব্যাপারে প্রশ্ন থাকতে পারে, একটা একটা বিশাল দল, প্রশ্ন তো থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে যারা মমতা পোষণ করে সেটা এখন আরো তীব্র হয়েছে। কালকে একটা অনলাইন জরিপ দেখলাম এই জেনজিদের এক পেজে, সেখানে আওয়ামী লীগের কাকে ভোট দিবেন, সেখানে প্রায় 2,81,000 ভোটের ভিতরে আওয়ামী লীগ পেয়েছে, দেখে আসলাম 67%, জামাত পেয়েছে 15 বা 20%, আর এরপরের বিএনপি পেয়েছে আরো কম 10%, এরকম ভাবে ভোট আমি দেখে আসলাম। এরকম একটা জায়গাতে 3 লক্ষ ভোটারের ভিতরে আওয়ামী লীগ 68% পেয়ে বসে আছে। রাস্তাঘাটে মানুষ বলছে আগেই ভালো ছিলাম। হ্যাঁ, এটা বলতে বাধ্য, কারণ মানে আলটিমেটলি প্রান্তিক লেভেল পর্যন্ত আওয়ামী লীগ পৌঁছেছে, তো হাজার আপনি আলাপ করতে পারেন। সো আওয়ামী লীগের এই সংকটটা মূলত আওয়ামী লীগের সংকট না, আওয়ামী লীগকে শক্ত করবার এবং আওয়ামী লীগকে প্রস্তুত করবার একটা কৌশল মাত্র আমি মনে করি। এটা একটা ন্যাচারাল কৌশল, আমি বলি না যে কেউ এটা দিয়ে দিয়েছে, ন্যাচারালি এই কৌশলটা আমাদের কাছে এসে পড়েছে। আমরা নিজেদেরকে কিভাবে এই সময় প্রস্তুত করতে পারি, এই প্রস্তুতি পর্বের পরে কিন্তু প্রেডিকশন হচ্ছে ভবিষ্যতে যদি এই ধরনের কোনো একটা উত্থান আপনি দেখেন, তাহলে সেটা হয়ে যাবে ইরানের মতো, এই মুসলিম ব্রাদারহুড এটা ক্যাপচার করে নিবে। এরপরের যদি কোনো ধরনের এই ধরনের ঘটনা ঘটে, আমি আপনাকে আজকে এই কথাটা বলে দিলাম, বাট ওই জায়গাতে সতর্ক থাকার প্রয়োজন আছে। কিন্তু আওয়ামী লীগ একটা দীর্ঘ সময় আমার ধারণা আবার সার্ভ করবে, আমি অন্তত পক্ষে এটা দেখতে পাই। বদিউল আলম মজুমদাররা এখন সংস্কারের মহাজন। বদিউল আলম মজুমদাররা তাদের যে এনজিও, কোনো সংস্কার বছরের পর বছর তারা ওই পদে আছে, থাকবে তারা। বদিউল আলম মজুমদার সংস্কারের যে প্রস্তাবনা, ওখানে যেভাবে বলা হয়েছে আওয়ামী লীগের নির্বাচন করার কোনো সুযোগ নেই। একটা কোর্ট যদি বলে ওই লোকটা পলাতক, সে ইলেকশন করতে পারবে না, তো এই কোর্ট তো বলার কোর্ট তো তাদের হাতে আছে।
মাইনাস আওয়ামী লীগ নির্বাচনের উপরে হাঁটছে। মানে যেটা আপনি বললেন, মানে এগুলো তো মোটামুটি ব্যাপারটা এমন যে আপনি লোক দেখানোর জন্য সংস্কার করছেন। আপনি দেখেন এই যে কালকে দেখলাম সংবিধান সংস্কারে কি একটা রাস্তা এসেছে যে 4 বছর মেয়াদি, 4 বছর থাকবে। তারপর হচ্ছে 70 অনুচ্ছেদ বাদ দিয়ে আপনি কয়েকটা উদ্ভট জিনিসপত্র দেখলাম, এবং এইসব জিনিসপত্র দেখে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনি এমনভাবে সিস্টেমটা করছেন, অর্থাৎ আপনি একটা রাষ্ট্র দখল করেছেন। দখল করার পরে আপনি আসলে নিজেই ক্ষমতায় আসবেন। আপনি এখন শুধুমাত্র মানুষকে বুঝাচ্ছেন এইটা করছি, ওইটা করছি। আসলে আল্টিমেটলি আপনিই আসতে চান। নাম্বার 1। নাম্বার 2, এই যে দলে গণতন্ত্র নাই, দলে গণতন্ত্র নাই, নিজ দলে গণতন্ত্র নাই বলে এই অরাজনৈতিক ব্যক্তিগুলো চেঁচাচ্ছে। আপনি তো ঠিকই বলেছেন যে সিপিডির আপনার কি নাম যেন, দেবপ্রিয় ভট্টাচার্য। তারপরে প্রথম কথা হচ্ছে যে তাদের কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা? ডেফিনেটলি আছে। তারা কাদের টাকাতে চলে, তারা কাদের থেকে টাকা পায়, সেগুলো স্বচ্ছতা থেকে আমি ধরে নিলাম যে স্বচ্ছতাও আছে, আমি ওইটাও ধরে নিলাম। কিন্তু আমার কথা হচ্ছে যে এদের তো একটা সিরিয়াস ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। একদিকে পশ্চিমাদের প্রেসক্রিপশন, অন্যদিকে আপনার আমেরিকা থেকে যে লোকটার বাংলাদেশি পাসপোর্টই নাই, সেই লোকটা এসে আপনার বাংলাদেশে সংবিধানটা একটা আইনি ডকুমেন্টস। সেই আইনি ডকুমেন্টসটা আমি করছি কাকে দিয়ে? যেই লোকটা টেরোরিজম নিয়ে লিখতো তাকে দিয়ে। যেই লোকটা আপনার আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে শুনেছি অধ্যাপনা করে, যার লেখালেখি বাংলাতে সে লেখালেখি করছে আপনার টেরোরিজমের উপরে, এইটার উপরে, সেটার উপরে, ধর্ম নিয়ে। সেই লোকটা আপনার সংবিধান সংস্কারের প্রধান ব্যক্তি বদির আলম মজুমদার। দীর্ঘ সময় সে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছে, বলেছে আওয়ামী লীগকে স্বৈরাচার বলেছে। সেই লোকটা যখন ইলেকশনে খসড়া করবে, ইলেকশন নির্বাচনের সংস্কার করবে, তার তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। এই যে আমরা শুনেছেন না, মাঝে মধ্যে বিচারপতিরা বিব্রত বোধ করে। কেন বিব্রত বোধ করে? কারণ অতীতে আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম, তখন আমি তার বিরুদ্ধে লড়েছি। এখন আবার আমার তার মামলাই দেখতে হচ্ছে, ফলে সে মনে করে যে সে পক্ষপাতমূলক রায় দিতে পারে, সে সরে যায়, বিব্রত বোধ করে। এদের তো কোনো বিব্রত বোধ করার কোন রকমের আমি টেন্ডেন্সিও দেখি না, অনায়াসে বলে যাচ্ছে। এখন আমি যদি আপনাকে আজকে গালিগালাজ করি, কালকে যদি আমাকে আপনার একটা প্রবলেমের বিচার করতে হয়, আমি কি আসলেই সুষ্ঠু বিচার করতে পারবো? বিকজ আপনার সাথে তো আমার সম্পর্কটা খারাপ, আমি আপনাকে অপমান করেছি, ব্যাপারটা তাই না? সো এইগুলো একটা জাস্ট মকারি। আপনাকে এই দহনকাল, এই কালো সময়, এই ক্রান্তিকাল, এগুলো একটু হজম করতে হচ্ছে, বা আরো কিছুদিন হয়তো বা করতে হবে। আমার তো ধারণা একটা বড় পরিবর্তন খুবই সন্নিকটে। সো আমি আসলে মনে করি যে এই পুরো ব্যাপারটা আওয়ামী লীগকে আরো বেশি শক্তিশালী করবে। আওয়ামী লীগ এমনভাবে কামব্যাক করবে যেটা অনন্য উপায়ে করবে, আমার ধারণা। একটা বিশাল দল, বিশাল মানুষ, একটা দেশকে যারা ধারণ করে। আওয়ামী লীগ একটা দেশ আসলে। ইজ এ কান্ট্রি। সো আপনি এইভাবে কিছুই করতে পারবেন না। এই আরকি। আইন উপদেষ্টা আসিফ নজরুল সর্বশেষ বলেছেন মার্চ থেকে শুরু হবে। গ্রেফতার অবস্থায় আছেন, হত্যা মামলা যাদের বিরুদ্ধে আছে। আমি শুনতে পাইনি, কেটে গেছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল উনি বলেছেন আগামী মার্চ থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে। দেশে যারা গ্রেফতার অবস্থায় আছেন তারা 20 মার্চ থেকে তাদেরকে কোর্টে হাজির করা হবে হত্যা মামলার আসামি হিসেবে। এখন যারা বাইরে আছেন, আপনার কি পরামর্শ তারা এসে দেশে গ্রেফতার বরণ করা উচিত না বাইরে থেকে কাজ করা উচিত? দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি আমার নিজের উদাহরণটা দিই। আমার নামে 13টা মামলা হয়েছে। কেমন? লোকমুখে 13টা মামলার ডকুমেন্টস আমার কাছে আছে। মানে নিশ্চিতভাবে 13টা মামলা সম্পর্কে আমি জানি। 13টা মামলার মধ্যে 2টো মামলা গণহত্যা আর 11টা মামলা হচ্ছে মার্ডার কেস। তো এই পুরো ঘটনাটার সময়, অর্থাৎ 17ই জুন 2024 সাল থেকে আমি এখনো পর্যন্ত দেশের বাইরে। আমি বাংলাদেশ থেকে রিসেন্টলি এসেছিলাম আপনার 6 মার্চে। আমার মার ক্যান্সারের জন্য আমি 12ই জুন দেশে যাই। 5 দিন থেকে মাকে নিয়ে চেন্নাইতে চলে যাই। অর্থাৎ ওই ঘটনার সময় আমি ছিলামই না। কিন্তু আমি গণহত্যা করেছি, এর মধ্যে আমি খুন করেছি, নানান ধরনের অভিযোগ।
আমি যদি ব্যক্তিগতভাবে নিজেকে দিয়ে বিচার বিশ্লেষণ করি, আমি দেশে যেতে চাই। কেমন? আমি দেশে গিয়ে মামলা লড়বো, এই ধরনের একটা ভাবনা আমার মাঝখানে মাথায় এসেছিল। আমি দেশে কি চাবো? আমি এক ভদ্রলোককে ফোন দিয়েছি দেশ থেকে কিছু বই আনানোর জন্য। তিনি তখন ইমিগ্রেশনের লাইনে ছিলেন। তো আমি যখন ফোন দিয়েছি তখন তার মোবাইলে উঠেছে নিঝুম মজুমদার লয়ার। উনি আমার নামটা এইভাবে সেভ করেছে। তো পেছন থেকে এক ইমিগ্রেশন পুলিশ সেই দেখে ফেলেছে আমার ছবি আর নাম, তাকে ধরে ডিটেইন করে ফেললো। ডিটেইন করে তাকে ১.৫ ঘন্টা তাকে সেখানে বসিয়ে রেখেছে। তাকে ১.৫ ঘন্টা ধরে তাকে জিজ্ঞেস করলো আমার সাথে কি সম্পর্ক, কিভাবে আমাকে চেনে, আমি হচ্ছি সরকারের দালাল, আমি হচ্ছি আওয়ামী লীগের দালাল, আমি দেশ নিয়ে অপপ্রচার করি, আমি দেশের ব্যাপারে আমার বিরুদ্ধে আমি রাষ্ট্রদ্রোহিতা করি, নানানভাবে তাকে হেনস্থা করলো। পরে ভদ্রলোক বললেন যে ভাই উনার শুধু একটা বই আনবো, আমি উনাকে ব্যক্তিগতভাবে চিনিও না, আসলে ব্যক্তিগতভাবে লোকটা আমাকে চেনেন না, আসলে উনি আমার ক্লায়েন্টের ভাইরা। তো এই যদি হয় অবস্থা, এবং যেই লয়াররা, গতকালকে আমি নরসিংদীর একটা বিভাগের সাথে কথা বলছিলাম আমাদের একটা মিটিং এ, সেখানে যেই ৭-৮ জন লয়ার নরসিংদীর বিভিন্ন ব্যক্তিদের মামলা লড়ছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ২টা-৩টা করে মামলা দিয়ে দিয়েছে। খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, তার যে লয়ার মোস্তাফিজুর রহমান দীপু, তার নামে মামলা দিয়ে দিয়েছে। চিন্ময় কৃষ্ণ, তিনি আপনার কোন ধরনের রাজনীতির সাথে জড়িত না, তার লয়ারের বিরুদ্ধে মামলা দিয়ে দিয়েছে। সুতরাং আপনি যারা বাইরে আছে, আমি মনে করি না তাদের মামলা টামলা লড়ার মানে ওই অর্থে কোনো সিরিয়াস এটা হওয়ারই দরকার আছে। বরঞ্চ বিশ্বের কাছে এটা তুলে ধরা, সারা বিশ্বের কাছে, যে এইটা একটা ক্যাঙ্গারু ট্রায়াল, এইটা কোনো ট্রায়াল না, এটা একটা মকারি, এটা কিছু মানুষকে জেলে পুরে জাস্ট খুন করবার একটা জুডিশিয়াল পায় তারা। সো এই প্রচারণাটা আইনের থেকে বেশি জরুরি। ইয়েস, আমি শুরুতেই বলেছিলাম যে আইনি টিম থাকা দরকার, সেটার কারণ আছে, কিন্তু আমার কাছে মনে হয় এই প্রচারণাটা বেশি জরুরি বাড়ি ভাই, এইটা বেশি জরুরি। আপনি আইনের টিমে যদি আপনি থাকেন, আপনার বিরুদ্ধে এতগুলো হত্যা মামলা, আপনি তো দেশে গিয়ে আগে তো নিজের জামিনের ব্যবস্থা করতে হবে, ওই তারপরে আপনি লড়বেন সেটা। আমি ওই সেইটা কি অ্যান্টিসিপেটরি বেল পাবো কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আমাকে হাইকোর্ট পর্যন্ত যেতে দিবে কিনা, রাস্তায় মেরে ফেলবে। মানে আমার ক্ষেত্রে ব্যাপারটা হয়তোবা ইজ ডেঞ্জারাস, কিন্তু আমি কিন্তু আমি কিন্তু খুবই ইগার ছিলাম যে আমি দেশে গিয়ে এটা ফেস করব। আমাকে আমার আমার দেশ, আমি সেখানে যাব। কিন্তু সেখানে গেলে আপনাকে প্রতিনিয়ত আপনাকে ফেসবুকে দিচ্ছে যে পারলে দেশে আয়, টুকরা টুকরা করে ফেলবো, খুন করে ফেলবো, আমার জীবনের স্বপ্ন খুন করা। আমি কি নিরাপত্তা পাবো? আমি কি ওই আমাকে তো গ্রেফতারি করে জেলে পুরে ফেলবে। ফলে আমি শুরুতে যেই থিওরিটার কথা বলেছি যে ইকুয়ালিটি অফ আর্মস, এগুলোর কিছুই নাই। ফলে এই বিচার ব্যবস্থা নিয়ে কথা বলাও সময় নষ্ট আমার কাছে মনে হয় আরকি। এটা কোনো বিচারই না। আর আপনি মার্চ মাসে বিচার শুরু করবেন, আপনি ওদেরকে ধরে ফেলেছেন ৫-৬ মাস আগে, আপনি তাদেরকে জামিন দিচ্ছেন না। তো বিচার ছাড়া একটা মানুষ তো ইনোসেন্ট, সে তো জামিন পাওয়ার পুরোপুরি হকদার, বা সে জামিন পাওয়ার অধিকার রাখে। আপনি তাকে জামিন দিচ্ছেন না। কারণ সে নিজেকে প্রিপেয়ার করবে কিভাবে? তাকে আপনি তাকে আপনি আ কসম দেন, তাকে আপনি নজরদারির মধ্যে রাখেন। তাকে এখানে থাকতে হবে, যেতে পারবে না। সে তো যেতেও পারবে না। রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী আছে। মামলা লড়ার সুযোগ দেন তাকে। তার লয়ার আসতে হবে। তার ব্যাপারে কথা বলতে হবে। আর আপনি যাদেরকে নিয়োগ দিয়েছেন প্রসিকিউটর হিসেবে, সেই লোক ছিল আগে ডিফেন্স টিমে। এটা তো কমপ্লিটলি একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আপনি যাদেরকে চেয়ারম্যান করেছেন, ওরা করত জামাত শিবির। বিএনপির রাজনীতি করত, জামাতের রাজনীতি করত। ২ জন জামাত শিবির, ১ জন বিএনপি। যে চেয়ারম্যান দিয়েছেন, আস্ত জামাতের রুকুন ছিল। তো আপনি জামাতের রুকুন দিয়ে আপনি বিচার করবেন, এটা হচ্ছে ভিন্ডিকটিভ, যে ওদের লিডারদেরকে নাকি আমরা বিচার করেছি ৭১ এর যুদ্ধাপরাধের, সেটার প্রতিশোধ হিসেবে তারা করছে। ইট ইজ জাস্ট একটা ফার্সিক্যাল, এটা একটা ফার্সিক্যাল ট্রায়াল, এটা একটা কমপ্লিটলি ধরেন, এটা একটা ভিন্ডিকটিভ, একটা রিভেঞ্জ নেওয়া হচ্ছে। ইটস এ রিভেঞ্জ ট্রায়াল, ইটস নট এ ট্রায়াল এট অল। আমি 87 থেকে বাংলাদেশে মিডিয়াতে আছি, কোর্টে আমি প্রচুর কাজ করতে গেছি রিপোর্টের জন্য। আমি কিন্তু বাংলাদেশে কাউকে কোনোদিন গ্রেফতারের পরে কোর্টে তাকে মারপিট করা হয়, এটা কিন্তু আমি কখনোই আগে দেখি নাই কিন্তু। এই ১ম এটা বাংলাদেশ দেখা এটা। এই অবস্থায় কেউ যদি আইনের আশ্রয় নিতে চায়, এটা কি তাকে নিরুৎসাহ করার জন্য এই কাজগুলো করা হচ্ছে? আপনি আইনের আশ্রয়ের ব্যাপারটা, মানে আইনের আশ্রয়ের, আমরা তো এটা অনেক পরের একটা আলাপে চলে গেলাম, তাই না? একটা পড়ালেখা শেষ করেনি, নাক টিপ দিলে দুধ বের হবে, এরা গিয়ে বলছে যে দুপুর ১২টার ভেতরে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে। প্রধান বিচারপতি পদত্যাগ করছে, শাহীন সাহেব। ওই একই ছেলে বলছে ইনকিলাব জিন্দাবাদ,
সন্ধ্যা 6টার ভিতরে বিচারপতি রিফাত আহমেদকে প্রধান বিচারপতি করতে হবে। খেয়াল করে দেখেন, আইন বিভাগ সিদ্ধান্ত নিচ্ছে না, সিদ্ধান্ত নিচ্ছে হাসনাত, সিদ্ধান্ত নিচ্ছে ওইখানে যারা ছিল তারা। তো যেই বিচারপতি মানে সর্বোচ্চ বিচারালয়ের প্রধান বিচারপতি নির্বাচিত হয়েছে রাস্তার এই টোকাইদের মাধ্যমে, তাদের কথাতে, সেটা আইন উপদেষ্টা অবৈধ ধরেও মানে অ্যাটলিস্ট আইন উপদেষ্টার মাধ্যমে হতো তাও না, হয়েছে তাদের মাধ্যমে, তারা রিকমেন্ড করেছে। তো এইটা তো কোনো এটা তো ভয়েড অ্যাব ইনিশিও, আমরা আইনে একটা কথা বলি, শুরুতেই বাতিল। প্রধান বিচারপতি যদি নির্বাচিত হয় এইভাবে, এই প্রক্রিয়াটা যদি এমন হয়, তারপরে 12 জন বিচারপতিকে চলে যেতে হবে, অমুককে পদত্যাগ করতে হবে, সেইখানে আপনি মানে আদালতে আমাকে মারছে, আমি সেই ক্ষেত্রে আমি আইনি লড়াই করতে পারবো কিনা, ওই আলাপটা মনে হয় পরের স্টেপের আলাপ আর কি। আইনের পুরো সিস্টেমটাই আপনার কোলাপস করেছে। সেখানে আপনার জসিমউদ্দিন রহমানি, যার ব্লগার হত্যাকাণ্ডে যার শাস্তি হয়েছে, তাকে আর্মি গান স্যালুট দিয়ে বের করছে। আপনি যে $5 মিলিয়ন যার বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করা হয়েছে, সৈয়দ জিয়াউল হক, যে নিজে অডিওতে বলেছে যে আমি কু করার চেষ্টা করেছি, সর্বোচ্চ শাস্তি, সে ওয়াকারকে বলছে, আহ্বান করছে, আমি আপনার ছেলের মতো, আমি আপনার ইতে ছিলাম, বাহিনীতে আপনার, ওর যে ব্রিগেডে ছিল, আপনি আমার ব্রিগেড কমান্ডার ছিলেন, আপনি আমাকে আবার সেনাবাহিনীতে নেন। তার মানে হচ্ছে যে কু করার চেষ্টা করা আর্মিতে অন্যতম বড়, যেটা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। সেই জায়গাতে আপনি এই সাহস করছেন কোন জায়গা থেকে যে আমাকে আবার আর্মিতে নেন? আবার সে 29শে ডিসেম্বর সে অ্যাপ্লাই করেছে যে তার বিরুদ্ধে সমস্ত মামলা যাতে প্রত্যাহার করা হয়, তার জঙ্গি তকমা যাতে দিয়ে দেওয়া হয়। তো যেখানে আপনার ব্লগার, প্রকাশক, হত্যাকারীকে আপনি রাজনীতিতে রিইনস্টেট করছেন, আপনার পুনর্বাসন করছেন, অ্যাকোমোডেট করছেন, যেখানে আপনার প্রধান বিচারপতি আপনার নির্দেশে হচ্ছে, রাস্তার টোকাইদের নির্দেশে হচ্ছে, যেখানে বিচারপতিদের লিস্ট দিয়ে দিচ্ছে সার্জিস আলম, হাসনাত দিয়ে দিচ্ছে কারা কারা বিচারপতি হবে, হ্যাঁ, যাদেরকে, যারা দুই দিনও হয়নি সুপ্রিম কোর্টে এসছে, তাদেরকে আপনি বিচারপতি বানিয়ে দিচ্ছেন। সেখানে আপনি কিসের আইন? এটা জাস্ট ইজ এ অ্যানিমাল ফার্ম, ইজ এ কাইন্ড অফ অ্যানিমাল ফার্ম, দ্যাটস ইট। এটা কি আপনার মনে হয় আইন উপদেষ্টা এই ছেলেদের মিছিলের নামে আদালতের বাইরে পাঠাচ্ছেন, আবার সেই তালিকা ধরেই নিয়োগ দিচ্ছেন? এটা কি যোগসূত্র দেখেন? অবশ্যই আমি তো তাই মনে করি যে আপনার এরা নিজেদের ভিতরেই যে আলোচনা, সে আলোচনার প্রেক্ষিতে একদিকে তারা আন্দোলন করছে, একদিকে মানে তাদের ব্যাপারটা যেটা হচ্ছে যে ধরেন যে জিনিসটা আসিফ নজরুল বলতে চায় সেই জিনিসটা সে বলায় যে মানুষ চেয়েছে বলে আমি তাই করেছি। তো বলে না যে চোর যখন অনেকবার চুরি করে একবার সে ধরা খেয়ে যায়। তো বিচারপতির ব্যাপারটা তো আসলে আপনি যদি এটা বলেন যে জনগণ চেয়েছে বলে আমি বিচারপতি অমুককে দিয়েছি, বিচারপতি নিয়োগটা তো জনগণের চাওয়ার উপরে আপনি যাবে না। রাষ্ট্রপতি না, প্রধানমন্ত্রী, তারপরে রাজনীতিবিদ, পাবলিক পারসেপশনের একটা ব্যাপার আছে। কিন্তু একজন বিচারপতি তো পাবলিক পারসেপশনের ব্যাপার না। বিচারপতি হচ্ছে যে একটা মানুষ আইন কতটা বোঝে, তার আইনের উপরে দক্ষতা কেমন, তিনি ওই পজিশনটার জন্য যথেষ্ট যোগ্যতা ওনার আছে কিনা সেইটা আপনি মিছিল করেছেন বলে আমি দিয়েছি, এটা তো ভাই ভোট না। সো ওই যে বলে যে এই সবগুলোর ক্ষেত্রে একই সিস্টেম করতে গিয়ে বিচারালয়ে একই সিস্টেম করে ফেলেছে, সেখানে সে ধরা খেয়েছে আজীবন। এটার জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই আজকে যাদেরকে দেখছেন উপদেষ্টা, এদের প্রত্যেকের আমি মনে করি যে ভবিষ্যতে বিচার হলে প্রত্যেকের মৃত্যুদণ্ড হবে, প্রত্যেকের। আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর সমর্থক, ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর সমর্থক, তাদের পড়াশোনা বন্ধ, তারা কাজে যেতে পারছে না, জীবিকা হারিয়েছে, কোনোভাবে কোনো জায়গাতে কোনো সাপোর্ট পাচ্ছে না। এদের পাশে দাঁড়ানোর উপায় কি? উপায়টা সোজা, আমরা এটা নিয়ে কথা বলছি অনেকদিন ধরেই। এই বাস আমি তো বলবো যে আমি ইন্ডিয়া থেকে আসার পর বা ইন্ডিয়ার সময় আমাদের এগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। উপায়টা হচ্ছে যে ইমিডিয়েট তাদের জন্য একটা ট্রাস্ট ফান্ড গঠন করা, বিশেষ করে ভারতে অনেকে আশ্রয় নিয়েছে, আমি ভারতের কথা বলবো, আর বাংলাদেশে একটা ফান্ড কালেক্ট করা। আমাদের আমাদের মানে এটা খুব, মানে আমার মনে হয় না খুব কঠিন কিছু হওয়ার কথা। আমি টাকার অঙ্ক বলতে পারবো না, তবে একটা দুটোই মনে করি যে একটা ভালো ফান্ড ক্রিয়েট করা, ফান্ড ক্রিয়েট করে আমাদের বিশেষ করে ছাত্রলীগের নেতাকর্মী, যুবলীগের যারা খুব বাজে অবস্থাতে আছে, সবাই যে অনেকে আছে নিজেদের মতো চলতে পারছে, ওই ওই সামর্থ্য আছে, তবে এটা বের করা কঠিন কিছু না যে কারা বিপদে আছে। আমার কাছে মনে হয় ইমিডিয়েটলি আমাদের দুটো ট্রাস্ট ফান্ড গঠন করা উচিত।
সেটা আমরা প্রবাসীদের চাঁদার মাধ্যমে হতে পারে, তারপরে আমাদের আমাদের দলের যারা ধন কুবের আছে, যাদের অর্থ সম্পদ আছে, তারা করতে পারেন, দলীয় ফান্ড আছে, নানানভাবে হতে পারে। মানে আমি একটা উদাহরণ দিলাম, কিন্তু ফান্ড হওয়া উচিত, এটা দ্রুত করা উচিত। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যাপারে ওয়াকিবহাল, আর উনি জানেন এই ব্যাপারটা। অনেক ধন্যবাদ নিজুম মজুমদার। আমরা খুব অল্প সময়ের নোটিশে চেষ্টা করলাম অনেকগুলো আমার কথা খুব ভালো লাগলো, আমি কথা বললাম, আপনি তো শুধু শুনলেন, আমার খুব ভালো লাগলো। না আমি, কারণ এই কথাগুলা আপনার মুখ দিয়ে আসা উচিত, মানে আইনগত রাজনৈতিক যে ফাইট গুলা সামনে, এই জিনিসগুলা আমরা কংক্রিট একটা মেসেজ দরকার মানুষের কাছে। রাইট। আপনি যে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ বাড়ি ভাই, নিশ্চয়ই আবার কথা হবে, দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। জয় বাংলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।